আসসালামু আলাইকুম। ৪৯তম বিশেষ বিসিএস এর ভূগোল বিষয়ের প্রস্তুতির জন্য আয়োজিত আজকে ষষ্ঠ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ক্লাসে যে বিষয়গুলো থাকছে একটা বড় অংশ আসলে আজকে ক্লাসে আলোচিত হবে। আজকে ক্লাসটা সময় একটু বেশি লাগবে। তো আজকে ক্লাসে আলোচনার প্রথমেই যে অংশটা আছে সেটা হচ্ছে মেজর ওশেন কারেন্টস, বিভিন্ন ধরনের যে সমুদ্র স্রোত সেগুলো নিয়ে আজকে আলোচিত হবে। সেই সাথে সমুদ্র এলাকায় অর্থাৎ উপকূল এবং সমুদ্রে দুই এলাকাগুলোতে কি ধরনের রিসোর্স আছে আর এই রিসোর্সগুলো কিভাবে ডিপোজিশন হয়। রিসোর্সগুলো ডিপোজিশন কথাটা ভুল হলো, আসলে এই সমুদ্র এলাকায় ডিপোজিশন প্রক্রিয়াটা কেমন, অর্থাৎ সঞ্চয়করণ প্রক্রিয়াটা কেমন, সে অংশটাও এর সাথে থাকবে। এর সাথে এরপরে বায়োস্ফিয়ার, তার সংজ্ঞা, ইকোলজি, ইকোসিস্টেম, এই বিষয় নিয়ে কিছু আলোচনা থাকবে। তো সিলেবাসে আসলে কিছু বিষয় নাই, যেমন বায়োস্ফিয়ারের সাথে ইকোলজি, ইকোসিস্টেম, সে সাথে বায়োম থাকার কথা ছিল, কিন্তু সিলেবাসে সেই শব্দটা নাই। তারপর আজকে ক্লাসে এটা যুক্ত করা হয়েছে। একইভাবে ওশেন যে কারেন্টস, তার সাথে জোয়ার ভাটার ব্যাপারটা আসলে থাকা দরকার ছিল, সে ব্যাপারটাও সিলেবাসে স্পষ্ট করে বলা নাই, তবে প্রাসঙ্গিকভাবে চলে আসে, যে কারণে আজকের ক্লাসে সে অংশটাও রাখা হয়েছে। সব মিলে আজকে মোটামুটি বড় একটা ক্লাস হবে। আর তারপরে ৩ নম্বর সেগমেন্টে যেটা থাকবে সেটা হচ্ছে সয়েল প্রোফাইল, অর্থাৎ আমরা যে মাটির পার্শ্বচিত্র করি সেই মাটির পার্শ্বচিত্র নিয়ে একটা বর্ণনা থাকবে, এবং সেই মাটি কিভাবে তৈরি হয়, তার কি কি কন্ডিশন লাগে মাটি তৈরি হতে, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে ফ্যাক্টরস বলি, ফ্যাক্টরস অফ সয়েল ফরমেশন, সেই বিষয়টা থাকবে। আর বিভিন্ন ধরনের মাটির যে প্রকার রয়েছে সেই পৃথিবীব্যাপী, সেগুলো নিয়ে একটা আলোচনা থাকবে। এর সাথে আজকে শেষের দিকে থাকবে হচ্ছে যে আমাদের যে প্ল্যান্ট বায়োডাইভার্সিটি, যে উদ্ভিদ যে বৈচিত্র্য, সেটার একটা জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, সেটা আলোচিত হবে। আর ফ্লোরা, ফনা, এগুলাকে অর্থাৎ প্রাণীকুল, উদ্ভিদকুল সংরক্ষণের জন্য কি ধরনের উদ্যোগ, বৈশ্বিক উদ্যোগ কি কি নেওয়া হয়েছে, তার সাথে আমরা সরকারিভাবে আমাদের বাংলাদেশে কি কি উদ্যোগ নিচ্ছে, এই সম্পর্কিত আরো কিছু আলোচনা থাকবে। তো আজকে ক্লাস শুরু করছি। তো আজকে প্রথমেই আছে ওশেন কারেন্ট। আমরা জানি সমুদ্রের যে স্রোত, সেই ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে যে সমুদ্রে নিয়মিতভাবে যে পানির যে চলাচল, সেটাকে আসলে সমুদ্র স্রোত বলা হয়। আর একটা নির্দিষ্ট বেগে এবং নির্দিষ্ট দিকে আসলে স্রোতটা চলাচল করে, অর্থাৎ সমুদ্রের পানি শুধু চলাচল করলেই হবে না, সেটা একটা দীর্ঘস্থায়ী এবং একটা নিয়মিত ধারাবাহিকতা থাকতে হবে, আর তার একটা নির্দিষ্ট বেগ থাকা লাগবে, সেই সাথে একটা নির্দিষ্ট দিক থাকতে হবে। এই নির্দিষ্ট বেগের, নির্দিষ্ট দিকের নিয়মিত পানির প্রবাহকে আসলে সমুদ্র স্রোত বলা হয়। তো সমুদ্র স্রোত আসলে এখানে আলোচনা করতে গেলে কতগুলা বিষয়ের সাথে পরিচিত হওয়া দরকার। তো আমার ধারণা এগুলো আপনারা জানেন, আর একবার করে আমি একটু মনে করাবার চেষ্টা করি। সমুদ্র স্রোতের কিছু আনুভূমিক চলাচল আছে। আনুভূমিক মানে সেটা সমুদ্রের সাথে যে প্যারালালে চলে, সেটা হচ্ছে আনুভূমিক স্রোত। এই আনুভূমিক স্রোতকে প্রধান দুটি ভাগ করা যায়, একটা উষ্ণ প্রবাহ আর একটা হলো শীতল প্রবাহ, অর্থাৎ উষ্ণ স্রোত, শীতল স্রোত। আর উলম্বভাবেও আসলে সাগরের স্রোত কাজ করে, শুধু যে আনুভূমিকভাবে চলে তা না, উলম্বভাবে, অর্থাৎ পানি উপর থেকে নিচে উঠতে পারে, নিচ থেকে উপরে যেতে পারে, এই একটা স্রোতও কাজ করে সাগরের ভেতরে। তো এই যে স্রোত কাজ করে সেটাকে আপ উইলিং এবং ডাউন উইলিং বলা হয়। আমরা শব্দ দেখেই বুঝতে পারতেছি আপ উইলিং যেটা, সেটা নিচের পানি উপরে আসে, আর ডাউন উইলিং এ উপরের পানি নিচে যায়। তো সাধারণত আপ উইলিং এ কি হয়, আপ উইলিং এ নিচের যে ঠান্ডা জল, সেটা আসলে
তো আমরা যেখানে ছিলাম আপউইলিং এর ক্ষেত্রে সাগরের যে ঠান্ডা জল সেটা উপরে উঠে আসে, তার সাথে আসলে মাছের জন্য খাবার নিয়ে আসে। তো আপউইলিং যে জায়গাগুলোতে হয় ওই জায়গাগুলোতে মৎস্য সমৃদ্ধ হয়। আরেকটা বিষয় ঘটে তার উল্টা, সেখানে উপরের যে পানি সেটা নিচের দিকে চলে যায়, সেখানে আসলে মাছের জন্য খাবার কম থাকে, তবে পানিতে অক্সিজেনের একটা সার্কুলেশন তৈরি হয়। তো এই নিচের যে দুইটা, সে দুইটা আসলে একটা উলম্ব চলাচল স্রোতের, আর উপরের দুইটা হচ্ছে স্রোতের আনুভূমিক চলাচল। তো ওশেন কারেন্ট কি কি কারণে তৈরি হয়? অনেকগুলা কারণ রয়েছে, তার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ কারণ, সবচেয়ে গুরুত্ববহ যে কারণ, সেটা হচ্ছে প্ল্যানেটারি উইন্ডস। আমাদের যে নিয়মিত প্রবাহ হয় বিশ্বব্যাপী, যে পশ্চিমা বায়ু, বাণিজ্য বায়ু, মেরু বায়ু, এই বায়ু প্রবাহ আসলে সবচেয়ে প্রধান কারণ এই সমুদ্র স্রোত তৈরি হওয়ার। এছাড়াও কোরিওলিস ইফেক্ট আছে, সেই কোরিওলিস ইফেক্টের ফলে ওশেন কারেন্ট সংঘটিত হয়। বিভিন্ন কোরিওলিস ইফেক্টের কারণে ওশেন কারেন্ট সংঘটিত হয়, বলতে ওশেন কারেন্টের উপরে কোরিওলিস ইফেক্ট একটা প্রভাব বিস্তার করে। আসলে সেও এক ধরনের স্রোত তৈরি করে, ওই বাতাসের গতিকে যেহেতু সে প্রভাবিত করে, একই সাথে স্রোতকেও সে নানাভাবে প্রভাবিত করে। এরপরে একম্যান পরিবহন বলে একটা বিষয় আছে, সেটা আসলে বাতাসের ঘর্ষণের কারণে 90 ডিগ্রি কোণে সমুদ্রপৃষ্ঠের যে জল সে আসলে সরে সরে যায়। এই ধরনের প্রবাহকে একম্যান ট্রান্সপোর্টেশন বলা হয়। আর এটার কারণে আসলে একম্যান ফ্লো যেটা, সেটার কারণে আপউইলিং ডাউনউইলিং আসলে তৈরি হয়। তো এখানে আসলে বিস্তারিতভাবে বলা নাই, আমি শুধু বেসিক আইডিয়া দিলাম। আর এই যে আপনারা যে ওয়ার্ডগুলো পাচ্ছেন, এইগুলা নিয়ে আসলে আপনারা আরো বেশি করে জানার চেষ্টা করবেন। তারপরে আর একটা বিষয় আছে, কন্টিনেন্টাল যে ব্যারিয়ার আছে, এগুলাও আসলে সমুদ্র স্রোতের কারণ, এবং সমুদ্র তলদেশের যে ভূপ্রকৃতি, সেটাও আসলে সমুদ্র স্রোতের একটা কারণ। এরপরে থার্মোহ্যালাইন ফোর্স, এই ব্যাপারটা আসলে দুইটা বিষয়ের সংযোগ এখানে, তাপের তারতম্য, লবণাক্ততার তারতম্য। এই দুইটা তারতম্যের কারণে সমুদ্র স্রোতেরও আসলে ফ্লোটা তৈরি হয় সমুদ্রের ভিতরে। সেটা কিভাবে? সেটা এরকম যে লবণাক্ততা কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করে, একইভাবে তাপও ব্যালেন্স করার চেষ্টা করে। মানে কি? মানে হচ্ছে যে আপনি যদি এক গ্লাস পানির ভেতরে লবণ ছেড়ে দেন, আপনি যদি ওটাকে পানিটা নাও নাড়াচাড়া করেন, একটা নির্দিষ্ট সময় পরে দেখবেন যে পুরো পানিটার মধ্যে লবণটা ছড়ায় গেছে। অর্থাৎ লবণের একটা টেন্ডেন্সি আছে যে ও ছড়ায় যাবে, কোথাও কম কোথাও বেশি হবে না। ও চেষ্টা করবে যে সব জায়গায় সমান অনুপাতে লবণ আসলে ছড়াই দেওয়ার। একইভাবে তাপও তাই, তাপও সবসময় চেষ্টা করে যে তাপ সব জায়গায় সমভাবে ছড়াই দেওয়ার জন্য চেষ্টা করে। তো এই সাগরের মধ্যে যে তাপ এবং লবণাক্ততার যে পার্থক্য থাকে, তার কারণে ওই পানিগুলো চেষ্টা করে ওটা একটা ব্যালেন্স রক্ষা করার, যে ও তাপ এবং লবণাক্ততাকে সব দিকে ছড়াই দিতে চায়, যার কারণে পানিগুলো একটা মুভমেন্ট আসলে করে, আমরা সেটাকে সমুদ্র স্রোত বলতেছি। তো এই দুইটা বিষয়ের মিলিত রূপ হচ্ছে থার্মোহ্যালাইন চালনা, থার্মোহ্যালাইন ফোর্স। এরপরে এই যে টোপোগ্রাফির কথা আমি ইতিমধ্যেই বলছি, যে সমুদ্র তলদেশের টোপোগ্রাফি, এর সাথে টাইডস এর ব্যাপার আছে। আমাদের যে জোয়ার, সেই জোয়ার এবং ভাটা, সেটার আসলে বিষয় আছে এটা সমুদ্র স্রোত তৈরি করার ক্ষেত্রে। যাই হোক, আমরা প্রধান যে পৃথিবীর প্রধান প্রধান কারেন্টস এবং গিয়ারগুলো যে আছে সেগুলো নিয়ে একটু কথা বলবো। গিয়ার ব্যাপারটা কি? গিয়ার ব্যাপারটা হলো যে এই সমুদ্র স্রোতগুলো যখন ঘোরে, ঘুরতে ঘুরতে ও একটা চক্র তৈরি করে, একটা গিয়ারের মতো একটা চক্র তৈরি করে। এইগুলাকে আসলে সমুদ্রের গিয়ার, এক একটা গিয়ার তৈরি করছে, একটা চক্র। এই চক্রগুলোকে সমুদ্রে আসলে গিয়ার তৈরি করছে। এই রোটেশনগুলো আসলে এর পেছনে কোরিওলিস ইফেক্টের একটা বড় ভূমিকা আছে। তো এগুলো আসলে গিয়ার, যে চক্রগুলো তৈরি করছে সেগুলো গিয়ার। কারেন্টের সংজ্ঞা তো ইতিমধ্যেই বলা হয়েছে যে সমুদ্র স্রোত কি। তো
কতগুলো মহাসাগর আছে? 5টা প্রধান মহাসাগর আছে। এই মহাসাগরগুলোতে নানান স্রোত আছে, তাই না? বিভিন্ন মহাসাগরে বিভিন্ন ধরনের স্রোত আছে। তো এই সাগর মহাসাগরের স্রোতগুলা জানতে হবে। তো বেসিকলি আমরা জানবো হলো আটলান্টিক মহাসাগরের স্রোত আর ভারত মহাসাগরের স্রোত। ইন্টারমিডিয়েটে আপনারা যে বইগুলা পড়বেন সেই বইগুলাতে আসলে এই দুইটা স্রোত আসলে আলোচনা করা আছে, কিন্তু প্রশান্ত মহাসাগরের স্রোত অনেক স্রোত আছে, কিন্তু সেটা আসলে সুস্পষ্টভাবে আলোচনা করা নাই। আলোচনা করা আছে এই আটলান্টিক এবং ভারত মহাসাগরের স্রোত, এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। তো আমি এই দুইটার উপর একটু জোর দিচ্ছি, আপনারা এই দুইটা ভালো করে পড়বেন। তো আটলান্টিক মহাসাগরের যে স্রোত, সেই স্রোতকে প্রধানত দুইটা ভাগ করছে। একটা নর্থ আটলান্টিক যেটা উপরের অংশে, আর একটা হলো একটা নর্থ আটলান্টিক আর একটা সাউথ আটলান্টিক, এই দুইটা ভাগ করছে। তো শুধু এই দুইটা ভাগেই সীমাবদ্ধ থাকে নাই, একটা নর্থ আটলান্টিকের স্রোতগুলোকে আলাদা করছে, সাউথ আটলান্টিকের স্রোতগুলোকে আলাদা করছে, এবং এর সাথে এই স্রোতগুলোকে উষ্ণ এবং শীতল এই দুইটা ক্যাটাগরিতে আবার ভাগ করছে। তো প্রথমে নর্থ আটলান্টিক যে মহাসাগর, সেই মহাসাগরের দুইটা ভাগ আছে, উষ্ণ শীতল দুই ধরনের স্রোত আছে। তো তার মধ্যে প্রথমে উষ্ণ স্রোতগুলো নিয়ে কথা বলি। উষ্ণ স্রোতের প্রথমে গালফ স্ট্রিম নামে স্রোত আছে, তারপর নর্থ আটলান্টিক ড্রিফট আছে, ক্যানারি কারেন্ট আছে। এইখানে কিন্তু সবগুলো স্রোতের নাম আসলে নাই, আমি মূল যে স্রোতগুলো সেগুলো আসলে আমি এখানে নিয়ে আসছি। আর আপনারা দেখবেন যে আরও কতগুলো স্রোতের নাম আপনারা পাবেন যদি ইন্টারমিডিয়েট বই সংগ্রহ করেন। আপনারা ওই যে আপনারা গাউসুর রেজা যে একজন রাইটার, গাউসুর রেজা স্যার, ওনার বইতে একটু এলাবোরেটলি দেওয়া আছে। হ্যাঁ, আমি ক্লাসের শেষের দিকে কোন পাবলিকেশন কোথায় পাবেন ওইটা আমি বলে দেব, যে কোন বইটা আসলে একটু ভালো আছে, মোটামুটি কন্টেম্পোরারি পিরিয়ডে কোনটা একটু ভালো আছে। তো এই আমি মূলগুলো যে আলোচনা করছি তার মধ্যে একটা হলো গালফ স্ট্রিম, নর্থ আটলান্টিক ড্রিফট, একটা ক্যানারি স্রোত। এই স্রোতগুলা আপনারা সহজে মনে রাখতে পারবেন কিভাবে? শহরে মনে রাখতে পারবেন এই যে বিভিন্ন জায়গা, এই জায়গার ভিত্তিতে কিন্তু এই স্রোতগুলোর নাম হয়। যেমন গালফ স্ট্রিম, এই গালফ কি, কোন গালফ? এটা উপসাগর, এখানে মেক্সিকো উপসাগর আছে না? তো এই উপসাগরীয় এলাকার যে স্রোত, সেই জায়গায় ওই উপসাগরীয় স্রোত গালফ স্ট্রিম বলে নাম দিয়েছে। আবার এই যে ক্যানারি স্রোত, ক্যানারি কোথায়? ক্যানারি হলো একটা দ্বীপপুঞ্জ, অনেকগুলো দ্বীপ মিলায়। ক্যানারি দ্বীপটা আসলে স্পেনের অধীন একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, আর এটা আসলে মরক্কোর পাশে অবস্থান করতেছে। তার মানে এই যে আফ্রিকার এই অংশটাতে, হ্যাঁ, এই আমার কার্সর যদি খেয়াল করেন, আফ্রিকার এই অংশটাতে এই ক্যানারি স্রোত আছে। তো ওই এলাকার ভিত্তিতে নাম হয়েছে। তো আপনি যখন স্রোতগুলোর নাম পড়বেন, একই সাথে ওই এলাকাগুলোর জানার চেষ্টা করবেন যে কোথায় সে এলাকা, তাহলে দেখবেন আপনি সহজে মনে রাখতে পারছেন। এখানে এই স্রোতগুলার বিশেষ কি কি বৈশিষ্ট্য আছে সেগুলা আসলে এখানে বলা হয়েছে। যে কোনটা দেখেন, এখানে গালফ স্ট্রিম সম্পর্কে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী উষ্ণ স্রোত, এটা ইউরোপের জলবায়ুকে উষ্ণ করে। আবার এই যে স্রোত নর্থ আটলান্টিক ড্রিফট, এ কি করে? এই গালফ স্ট্রিমের একটা সম্প্রসারণ, এটা ব্রিটেন ও পশ্চিম ইউরোপকে শীতকালে উষ্ণ রাখে। এই যে স্পেশাল বৈশিষ্ট্যগুলো আপনারা আসলে মনে রাখার চেষ্টা করবেন। আর এই ক্যানারি স্রোতের কাজ কি? ও নিরক্ষীয় অঞ্চলে বাণিজ্য বাতাসকে, নিরক্ষীয় অঞ্চলে যে বাণিজ্য বায়ু চলে আসে এক সময় নিরক্ষীয় অঞ্চলে, সে উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে আসার সময়, সেই সময় সে কি করে? সে ওই নিরক্ষীয় অঞ্চলের বাতাসকে এই ক্যানারি স্রোতটা আসলে প্রভাবিত করে। তারপরে এই উত্তর আটলান্টিক মহাসাগরের শীতল যে স্রোতগুলো আছে, তার মধ্যে একটা হলো ওই ক্যানারি স্রোত, হ্যাঁ, যে স্রোতটা নিচের দিকে নেমে আসছে সেটা ক্যানারি স্রোত। আর একটা হলো ল্যাব্রাডোর স্রোত, এই যে ল্যাব্রাডোর এলাকা থেকে যেটা আসছে ল্যাব্রাডোর স্রোত, হ্যাঁ। তারপরে
এই ক্যানেরি অঞ্চলে যেটা আছে সেটা হলো এই ক্যানেরি স্রোত। কেমন? তো এইটা আপনারা জানার চেষ্টা করবেন যে যে এই দেখেন ক্যানেরি স্রোত সম্পর্কে একটু বলা হচ্ছে যে এটা সাহারা মরুভূমি যে শুষ্ক থাকে তার জন্য আসলে এই শীতল স্রোতটা দায়ী। এই ক্যানেরি নামের যে স্রোতটা সেই স্রোতটা দায়ী। এখন ক্যানেরি নাম নিয়ে কিন্তু আপনাদের কনফিউশন থাকতে পারে যে ক্যানেরি তো আগেও পড়লাম ক্যানেরি, আবার ক্যানেরি পড়তেছি। এখানে ক্যানেরি কাউন্টার কারেন্ট, ক্যানেরি বিপরীত স্রোত, মানে ক্যানেরি আইসে যখন উষ্ণ হয়ে গেছে তখন সেটা ক্যানেরি কাউন্টার স্রোত। আর হলো ক্যানেরি স্রোত সরাসরি ক্যানেরি স্রোত, সেটা হলো শীতল, আর ক্যানেরি কাউন্টার যেটা সেটা কিন্তু উষ্ণ। তো এই হলো বিষয়। আমার পরামর্শ হচ্ছে আপনারা এই যে স্রোতগুলো বিভিন্ন এলাকার নাম অনুসারে আসলে, হ্যাঁ, এই যে ল্যাব্রাডর স্রোত সম্পর্কে কিন্তু ভালো করে পড়তে হবে। এখানে ঘন কুয়াশা তৈরি হয়, হ্যাঁ, এটা হলো ল্যাব্রাডর স্রোত। তো এইগুলো সম্পর্কে আরো ভালো করে ইন্টারমিডিয়েটের যে বই আছে সেখান থেকে জানতে হবে। এরপরে দক্ষিণ আটলান্টিক মহাসাগর যে স্রোত সেগুলা নিয়ে কথা বলবো। সেখানে হট স্রোত আছে, কোল্ডও আছে, দুই ধরনেরই আছে। তো হটেই দেখেন ব্রাজিল, ব্রাজিল কোথায় আছে? ব্রাজিলের পাশ দিয়ে যে স্রোত গেছে তার নাম দিচ্ছে ব্রাজিল স্রোত। তারপর সাউথ ইকুয়েটোরিয়াল, ইকুয়েটর তো আমরা চিনি যে কোনটা ইকুয়েটর, তাই না? তো ইকুয়েটর যেটা দক্ষিণ দিকে যে প্রবাহ সেটা সাউথ ইকুয়েটর বলা হচ্ছে। তো সেই সব স্রোতগুলোরও আবার নানান বৈশিষ্ট্য আসলে তুলে দেওয়া হয়েছে যে কোনটা কিরকম স্রোত। এগুলো আপনারা নিজেরা দেখবেন, আমরা আরো বেশি ভালো বুঝতে পারবেন। এরপরে এই দক্ষিণে আসলে কোল্ড স্রোত আছে। সেই কোল্ড স্রোতে অনেকগুলা স্রোত আছে, আমি প্রধান স্রোতটা নিয়ে আসছি এখানে, বেঙ্গুয়েলা। এই বেঙ্গুয়েলা জায়গাটা কই? বেঙ্গুয়েলা আসলে ওই অ্যাঙ্গোলা আছে না আফ্রিকার, হ্যাঁ, সেই আফ্রিকার সেই অ্যাঙ্গোলার একটা এলাকার নাম হলো, একটা সিটির নাম হলো বেঙ্গুয়েলা। সেই এলাকার পাড়ে দিয়ে স্রোত গেছে, যার কারণে এই স্রোতটার নাম হয়েছে বেঙ্গুয়েলা স্রোত। এছাড়াও আছে ফকল্যান্ড স্রোত, হ্যাঁ, এই ফকল্যান্ড স্রোত, আর এর কিন্তু মালভিনাসও বলা হয়, তাই না? ফকল্যান্ড আপনারা জানেন আর্জেন্টিনা ব্রিটেনের যুদ্ধ হয়েছিল ফকল্যান্ড স্রোত, ফকল্যান্ড দ্বীপ নিয়ে। সেই দ্বীপের পাড়ে দিয়ে যে স্রোত গেছে সেটাকে আসলে ফকল্যান্ড স্রোত বলা হচ্ছে। এরপরে এই ছিল হচ্ছে যে আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো নিয়ে আলোচনা। এরপরে ইন্ডিয়ান ওশেনের স্রোত। ইন্ডিয়ান ওশেনের স্রোত, ইন্ডিয়ায় একটা বিশেষ ব্যাপার আছে। নর্থ যে ইন্ডিয়া, এইটাকেও দুইটা ভাগ করছে, নর্থ ইন্ডিয়ান ওশেন এর যে কারেন্ট আর সাউথ ইন্ডিয়ান ওশেনের কারেন্ট। তো নর্থ ইন্ডিয়ান ওশেনের যে কারেন্ট সেখানে আসলে কোনো শীতল স্রোত নাই, সেখানে সবগুলোই গরম স্রোত। তবে দক্ষিণ যে ইন্ডিয়ান ওশেন সেখানে আবার কিছু শীতল স্রোতও আছে। তো তার মানে কোথায় কোনো শীতল স্রোত নাই? নর্থ ইন্ডিয়ান ওশেনে কোনো শীতল স্রোত নাই। এখানে এই বাকি বিষয়ে আমি বলবো না, আমি শুধু এই যে মনসুন যেটা, এটা নিয়ে বলবো, মনসুনটা নিয়ে বলবো। এই মনসুন স্রোতটা একটা অদ্ভুত আচরণ করে। সে গরমকালে তার প্রবাহ একদিকে হয়, শীতকালে প্রবাহ একদিকে। আমাদের দেশে যে গরমকালে যে সাগর থেকে যে আর্দ্র বাতাস নিয়ে আসে সেটা কিন্তু এই মনসুন কারেন্টের ফলে আসলে আসে, হ্যাঁ। তো আর এই সোমালি স্রোতকে প্রভাবিত করে আবার এই মনসুন স্রোত, ঠিক আছে, এই সোমালি স্রোতকে প্রভাবিত করে। তো আরো অনেক ধরনের দক্ষিণ ভারত মহাসাগর অনেক ধরনের স্রোত আছে। এই যে আগুলহাস, এই আগুলহাস উপকূলটা কোথায়? ওই সেই আফ্রিকার আগুলহাস উপকূল আছে। আপনার ওই এলাকার নাম অনুযায়ী আসলে স্রোতগুলোর নাম হয়েছে। আপনারা যদি মানচিত্র ভালো করে দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। তো আমি যেটা বলতেছিলাম যে মনসুন স্রোত নিয়ে কথা বলবো, উত্তর ভারত মহাসাগরের যে স্রোত, সেখানে এই যে সামারে দেখেন, সামারে কি হয়? সামারে এই স্রোতটা এইভাবে যে এই দিক দিয়ে ঘুরে, যে তীর চিহ্ন দেখেন, এই দিক দিয়ে ঘুরে ঘুরে আসে, এই ভারতের দিক দিয়ে ঘুরে এই যে আমাদের বাংলাদেশে এই স্রোতটা ঢোকে। সে গরমকালে আর্দ্র বাতাস নিয়ে আমাদের বাংলাদেশে আসে, সেই জন্য অনেক বৃষ্টিপাত হয়। তো সামারে এই আচরণ করে, কিন্তু উইন্টারে সে কিন্তু আর ওই দিক দিয়ে বাতাস নিয়ে আসে না। সেই যে এই দিক থেকে যে বাতাস আসে সাইবেরিয়ার এলাকা থেকে শীতল বাতাস, সেটার প্রভাবে সে ঘুরে অন্যদিকে তার মুভমেন্ট। তার মানে ও সামারে কিন্তু যেদিকে মুভমেন্ট ছিল
সে উইন্টারে কিন্তু তার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। কেমন? তো এই জন্য বললাম যে এই কি বলে, এই উত্তর ভারত মহাসাগরের যে মনসুন স্রোত সে কিন্তু তার শিফট চেঞ্জ করে, অর্থাৎ তার প্রবাহ ফ্লোয়িং এর পথ চেঞ্জ করে। তো আমি প্রশান্ত মহাসাগর নিয়ে বিস্তারিত আলোচনা করব না, এটা কম গুরুত্বপূর্ণ। তারপরে প্রশান্ত মহাসাগরের যে স্রোতগুলো আছে আমি একটা তালিকা দিছি, আপনারা চাইলে এই তালিকা থেকে আরো বেশি করে নিজেদের আসলে নলেজ আরো বাড়াতে পারেন, এই কারণে তালিকা দেওয়া হয়েছে। তবে এখানে আমি দুইটা বিষয় বলবো, এটা আপনারা মনে রাখবেন। সেটা হলো পশ্চিম প্রশান্ত মহাসাগরে অর্থাৎ এশিয়ার পাশের যে স্রোতগুলো সেগুলো সাধারণত উষ্ণ হয়, আর পূর্ব প্রশান্ত মহাসাগরের স্রোতগুলো সাধারণত শীতল হয়। তো এটা আমি আরো ভালো করে কি করে বোঝা যাবে এই কথাটা এখান থেকে আপনারা বুঝতে পারবেন। এখান থেকে বোঝানোর জন্য আমি এটা আগে ইরেজ করে নেই। আচ্ছা, আপনারা দেখেন যে এখানে এই তো প্রশান্ত মহাসাগরটা কোথায়, প্রশান্ত মহাসাগরটা এই তো প্রশান্ত মহাসাগর, এই যে প্রশান্ত মহাসাগর না, তো প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাশ কোনটা, এইদিকে পশ্চিম পাশ, আর এটা পূর্ব পাশ। তো প্রশান্ত মহাসাগরের পশ্চিম পাশের যে স্রোতগুলো আছে সেগুলো সাধারণত উষ্ণ, আর প্রশান্ত মহাসাগরের পূর্ব পাশে যেগুলো আছে সেগুলো সাধারণত শীতল স্রোত। এই যে উপরে দেখেন দেখা যাচ্ছে কোল্ড আর ওম, এইগুলা সাধারণত ওম আর এইগুলা কোল্ড স্রোত। কেমন? এইটাই আসলে বোঝানোর জন্য এইখানটাতে আসলাম, যে পশ্চিম আর পূর্ব নিয়ে আপনাদের মধ্যে হয়তো কনফিউশন তৈরি হতে পারে যে কিভাবে আমি পশ্চিম পূর্ব বুঝবো। আচ্ছা, এইবার এই স্রোতগুলা যে গিয়ার তৈরি করে সেই গিয়ারগুলো থেকে আরো কিছু তথ্য আসলে এখানে সংযোজিত করা হয়েছে। তার মধ্যে নর্থ আটলান্টিক ডিপ ওয়েটার, এটাকে সংক্ষেপে বলা হয় কি NADW, নর্থ আটলান্টিক ডিপ ওয়াটার। হ্যাঁ, এটা আটলান্টিকের ঠান্ডা উচ্চ লবণাক্ত জল নিমজ্জিত হয়ে দক্ষিণে প্রবাহিত। আপনারা এই নামগুলোর সাথে একটু পরিচিত হবেন। হ্যাঁ, আর কোথায় এটা সেটা একটু জানলে চলবে। আরেকটা আছে এই অ্যান্টার্কটিকার বোটম যে ওয়াটার, অ্যান্টার্কটিকার তলদেশের ওয়াটার, আরো এইসব নিয়ে আরো কথা আছে পেছনের দিকে। তারপর আপ উইলিং জোনের প্রভাব, আপ উইলিং হইলে অর্থাৎ নিচের পানি উপরের দিকে আসলে কি কি ধরনের প্রভাব আসলে পড়ে সেই সম্পর্কে কিছু কথাবার্তা এখানে দেওয়া আছে, আপনারা দেখবেন। আমি তারপরে একটু বলার চেষ্টা করতেছি যে ইস্টার্ন বাউন্ডারি আপ উইলিং, পূর্ব প্রান্তীয় যে আপ উইলিং হয় তার মধ্যে যে এই স্রোতগুলো পড়ে, এই চারটি অঞ্চল পড়ে। আর সোমালি আপ উইলিং এর কথা বলতেছে, এটা মনসুনের সময় আসলে এই সোমালি আপ উইলিংটা শক্তিশালী হয়। এর ফলে কি হয়, অনেক প্রোডাক্টিভিটি বাড়ে, ফিশারিজ বাড়ে, ঘন কুয়াশা তৈরি হয় এই অঞ্চলগুলোতে। এখানে যে উদাহরণও কিছু দেওয়া হচ্ছে যে এই আপ উইলিং এবং এই স্রোতগুলোর প্রভাবে, এই গিয়ারগুলোর প্রভাবে বিভিন্ন এলাকায় শুষ্ক মরুভূমি তৈরি হয়। হ্যাঁ, পেরু এবং নামিব যে মরু আছে সেই মরুভূমিগুলো ওই শুষ্ক আসলে স্রোতের কারণে তৈরি হয়। এই অংশ থেকে আরো কিছু তথ্য যুক্ত করে দেওয়া হয়েছে, আমি নিচ থেকে শুরু করি। নিচ থেকে এই এসিসি আছে। এসিসি হলো অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। আমি আবারও বলতেছি, অ্যান্টার্কটিকার সার্কামপোলার কারেন্ট, অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। এই কারেন্টটা অ্যান্টার্কটিকা যে মহাদেশ, সেই মহাদেশকে সেন্টার করে শুধু ঘোরে। কোন দিক থেকে কোন দিকে ঘোরে? ঘড়ির কাঁটার দিকে ঘোরে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে, নিরবিচ্ছিন্নভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। আর এই কারেন্টটা এমন, এই কারেন্টটা আসলে যে তিনটা মহাসাগরের কথা বললাম, আটলান্টিক, প্রশান্ত এবং ভারত, সব মহাসাগর ব্যাপায়া এই স্রোতের এই গিয়ারটার একটা প্রভাব রয়েছে। আর মনসুনের কথা আগেই বলছি, এটা আসলে রিভার্সাল, এটা ক্ষণে ক্ষণে তার বদলায়। আর ইস্টার্ন বাউন্ডারিতে কি কি কোন কোন জায়গায় আপ উইলিং হয় তার জন্য কোন কোন স্রোত দায়ী, আর ওয়েস্টার্ন বাউন্ডারিতে কোন কোন এলাকায় আপ উইলিং হয় সেই বিষয়গুলো আসলে এখানে উল্লেখ করা হয়েছে।
এরপরে এই কারেন্টে এল নিনো লা নিনোর একটা প্রভাব আছে। তো সেই বিষয়টা আপনার আগের ক্লাসে বলছি যে এল নিনো কি লা নিনো কি, আপনারা নিশ্চয়ই সেটা আত্মস্থ করছেন। আর এল নিনো লা নিনোতেও এই স্রোতগুলোর আসলে এল নিনো লা নিনো এই স্রোতগুলোকে প্রভাবিত করে। তো এল নিনোটা কেন হয়? যখন ট্রেড উইন্ড দুর্বল হয় তখন এল নিনো হয়। এর কারণে কি হয়? উষ্ণ জল পূর্বে পেরুর দিকে সরে যায়, পেরু যে এলাকা আছে সেখানে চলে যায় এবং সেখানে বৃষ্টিপাতের প্যাটার্নটা আসলে বদলাই দেয়। আর লা নিনায় কি হয়? লা নিনায় হয় কি, ওই যে ট্রেড উইন্ড ও শক্তিশালী হয়ে যায় এবং শক্তিশালী হয়ে পশ্চিম প্রশান্ত যে মহাসাগরে সেখানে অতিরিক্ত উষ্ণতা সরে যায়, অর্থাৎ পশ্চিম প্রশান্ত মহাসাগরের এলাকায় একটা শীতের একটা ভাব চলে আসে সেইখানে। তো এর আসলে বৈশ্বিক প্রভাবও আছে, রেইনফলের প্যাটার্ন চেঞ্জ করে দেয়, তারপরে সাইক্লোনের যে গতিপথ সেটা চেঞ্জ করে দেয়। আমাদের অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতও বাড়ায় কমায় এই এল নিনো লা নিনার একটা প্রভাব এখানে আসলে আছে আসলে। তারপরে এই ওশেন কারেন্টের কিছু গুরুত্ব আছে, ফিশারিজে গুরুত্ব আছে, শিপিং অর্থাৎ পণ্য পরিবহনে কিন্তু গুরুত্ব আছে। আমরা জানি যে কারেন্টকে ফলো করে জাহাজগুলো যায়, তাই না, ওশেন কারেন্টকে ফলো করে। তো এখানেও একটা গুরুত্ব আছে। এছাড়াও এগুলো ফগ তৈরি করে। ডেজার্টের যে কোস্টগুলো আছে, যে কোস্টগুলা সাগরে, যে ডেজার্টগুলা সাগর তীরবর্তী, সেইগুলাতে আসলে এই স্রোতগুলো অনেক বড় ভূমিকা পালন করে। যেমন এই আতাকামা আর নামিব মরুভূমিতে সরাসরি এই বেঙ্গুয়েলা যে স্রোত আছে এবং পেরু হামবোল্ট এবং বেঙ্গুয়েলা এই স্রোতগুলো এই আতাকামা এবং নামিব এই মরুভূমিগুলোতে আসলে প্রভাব বিস্তার করে। তো এই ছিল এই অঞ্চলের ওশেন কারেন্ট নিয়ে আলোচনা। আর বিজ্ঞানীরা কিভাবে ওশেন কারেন্ট পরিমাপ করে, তারা আসলে বর্তমানে যে স্যাটেলাইট থেকে যে উচ্চতা মেজারমেন্ট করে এবং স্যাটেলাইট কেন্দ্রিক যে মেজারমেন্টগুলো করে, স্যাটেলাইট অ্যালটিমেট্রি, সেগুলো থেকে তারা আসলে স্রোত সম্পর্কে অনুমান করে। আর একটা কি, ড্রিফটার্স। এই ড্রিফটারকে আর একটা নাম কি দেয়? আর্গো ফ্লুইডস। এর মানে হলো যে তাপমাত্রা এবং লবণাক্ততার যে প্রোফাইল, তাপমাত্রার পার্থক্য দেখে, লবণাক্ততার পার্থক্য দেখে এবং স্রোতের ফ্লো, এইভাবে করে তারা মেজারমেন্ট করার চেষ্টা করে। তারপরে এডিসিপি আছে। এডিসিপিতে কি হয়? এডিসিপিতে হলো সাগর থেকে, সাগরের মধ্যে জাহাজ থেকে আসলে ওই যে সাউন্ডের সাহায্যে বা বিভিন্ন ব্যাথিমেট্রিক যে মেশিন সেগুলোর সাহায্যে সাগরের কারেন্টগুলা তারা আসলে মেজারমেন্ট করে। তারপরে আরেকটা কাছে আমাদের যে গ্লাইডারগুলো ব্যবহার করি আমরা, আমরা গ্লাইডার ব্যবহার করি আন্ডার ওয়াটারের নিচে, সেটা আসলে দীর্ঘদিন ধরে গ্লাইডারগুলো পানির নিচে থেকে আসলে স্বয়ংক্রিয়ভাবে জরিপ কাজ পরিচালনা করে, ওই স্রোতের মুভমেন্ট নিয়ে তারা পরিচালনা করে। এখন এখানে কতগুলো প্রশ্ন রাখছি, আপনারা যখন এই পিডিএফ দেখবেন তখন এইগুলার অ্যান্সার করার আগে নিজেরা অ্যান্সার করার চেষ্টা করবেন, উপরের অংশটুকু পড়ে অ্যান্সার করার চেষ্টা করবেন। যদি মনে করেন যে পারতেছেন, বুঝবেন যে ভালো করে পড়া হয়েছে। অবশ্য এখানে যদি 2 ওয়ে ক্লাস হতো, আমি যদি আপনাদের সাথে এখন কথা বলার সুযোগ থাকতো, আমি হয়তো সময় দিতাম যে আপনারা উত্তর করেন, কে কে পারলেন কে কে পারলেন না। কিন্তু সেই সুযোগটা যেহেতু নাই, আমি বলবো যে আপনারা যখন পিডিএফটা পান এই অংশে এসে থামবেন, এই উত্তরগুলো খুঁজে বের করার চেষ্টা করবেন, তারপরে সামনের দিকে যাবেন। তো আমি এখানে উত্তর রাখছি। প্রথমে বলছিলাম ক্যানারি কারেন্ট উষ্ণ না শীতল, এটা কোন দিকে যায়? ক্যানারি কারেন্ট আসলে একটা শীতল স্রোত, এটা কোন দিকে যায় সে কথাটাও বলে দেওয়া হচ্ছে। কোন কারেন্ট ইউরোপকে উষ্ণ রাখে? আমি কিন্তু ওই যে প্রথমে মার্ক করে দিছিলাম, তাই না, কাল্প স্ট্রিম ইউরোপকে উষ্ণ রাখে। তারপরে পেরু কোস্ট কেন মাছ সমৃদ্ধ? পেরুর কোস্টটা মাছ সমৃদ্ধ কেন? সেখানে একটা শীতল স্রোত বয়ে যায়, আপ উইলিং হয়, তার ফলে কি নিচের খাবারওয়ালা পানি উপরে চলে আসে, সেখানে মাছের অনেক প্ল্যাঙ্কটন জন্মে, এর ফলে ওই এলাকায় মাছ আসলে ভিড় করে। তারপরে সোমালি কারেন্ট কখন রিভার্স হয়? ওই যে মৌসুমি বা যে স্রোত তার প্রভাবে আসলে সোমালি কারেন্টটা রিভার্স হয়। হ্যাঁ, শীতকালে একদিকে যায় আর গ্রীষ্মকালে একদিকে যায়। শীতকালে কোন দিকে যায় মনে রাখবেন? শীতকালে যায় দক্ষিণমুখী আর গ্রীষ্মকালে উত্তরমুখী যায়, এটা মনে রাখবেন। কোন স্রোত
তিন মহাসাগরকে যুক্ত করছে। আমি কিন্তু কিছুক্ষণ আগেই বলছি, এসিসির কথা বলছি, তাই না, অ্যান্টার্কটিক সার্কামপোলার কারেন্ট। এই কারেন্টের ফলে কি হয়, এই কারেন্ট আসলে তিনটা মহাসাগরকে এই কারেন্ট আসলে সার্কেল করে, মানে তিনটা মহাসাগরকে টাচ করে এই কারেন্ট। হ্যাঁ, এখানে কিছু প্রশ্ন রাখা হয়েছে, ওই সে একই কথাবার্তা। আটলান্টিক মহাসাগরে আফ্রিকার পশ্চিম উপকূল বরাবর কোন স্রোত যায়, শুধুমাত্র আপনার স্রোতের নাম জানলেই চলবে না, তার মুভমেন্ট কোন দিক থেকে কোন দিক সেটাও আসলে আপনাদের জানতে হবে। হ্যাঁ, তা না জানলে কিন্তু আপনারা প্রশ্ন কিছু মিস হয়ে যাবে। এখান থেকে কিন্তু এই ধরনের প্রশ্নই হবে। তো এটার উত্তর হলো এই ক্যানারি স্রোত, তাই না। তারপরে ধর হচ্ছে ভারত মহাসাগরের কোন স্রোত মৌসুমি বাতাসের কারণে দিক পরিবর্তন করে, এই যে মাত্রই আপনাদের বললাম যে সোমালি কারেন্ট আসলে এই কাজটা করে। তারপরে নিচের কোন অংশে শীতল স্রোত নাই, এটা একটু বলেন তো, কোন অংশে শীতল স্রোত নাই। আমি কিন্তু মাত্রই বললাম যে কোন অংশটা আসলে শীতল স্রোত নাই। হ্যাঁ, কোথায় শীতল স্রোত নাই, শুধু উষ্ণ স্রোত আছে উত্তর ভারত মহাসাগরে, তাই না। উত্তর ভারত মহাসাগরে শুধু উষ্ণ স্রোত আছে, সেখানে শীতল স্রোত নেই। এরপরে প্রথম অংশ শেষে আমি দ্বিতীয় অংশে আসলাম, মেরিন রিসোর্সেস অ্যান্ড ডিপোজিশন। সামুদ্রিক যে সম্পদ আছে এবং সেই সম্পদ এবং সমুদ্র এলাকায় কিভাবে সঞ্চিত হয় বিভিন্ন উপাদান, কিভাবে এখানে জমা হয়, সেই বিষয় নিয়ে আসলে এই আলোচনায় থাকবে। তো মেরিন রিসোর্স কি কি, মেরিনের বিভিন্ন রকম রিসোর্স আছে, যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থনৈতিকভাবে এবং পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ। সেখানে এই যে সম্পদ সেটাকে প্রধান দুইটি ভাগ করা যায়, লিভিং রিসোর্স, জীবন্ত যে রিসোর্সগুলো, আরেক হলো নন লিভিং রিসোর্স। হ্যাঁ, নন লিভিং মিনারেলস, এনার্জি রিসোর্স, যেগুলোর জীবন নাই, জড় পদার্থ, কিন্তু সেগুলো আমাদের জন্য রিসোর্স, সল্ট, তাই না, এগুলো রিসোর্স। আপনারা রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের নাম শুনছেন কিনা, রেয়ার আর্থ ম্যাটেরিয়াল, এই যে বর্তমান সময়ে যে চীন এবং যুক্তরাষ্ট্রের যে বাণিজ্য যুদ্ধ, সেই আলোচনার মধ্যে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল চলে আসছিল। চীনের কাছে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালের একটা বড় মজুদ আছে, যেই কারণে আমেরিকা খুব বেশি খবরদারি আসলে করা সম্ভব হয় না চীনের উপরে, কারণ সেইগুলা তাদের সিলিকন ভ্যালিতে যে চিপগুলো যে উৎপন্ন করে সেইখানে সেই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালগুলো আসলে দরকার হয়। তো ওই নন লিভিং রিসোর্সে কিন্তু ওই সমুদ্র পার এলাকায় ওই রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কিছু আসলে পাওয়া যায়। যাই হোক, এবার মেরিন ডিপোজিশন, এই সমুদ্র এলাকায় কি করে ডিপোজিট হয় সেটার একটা এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো কিভাবে ডিপোজিট হয়, তো মেরিন কোস্ট এলাকাগুলোতে যে ডিপোজিশন যেটা হয় সেটা আসলে এনার্জি লসের কারণে হয়, তারপরে কারেন্টের যে ডিরেকশন সেটা চেঞ্জ হয়ে হতে পারে, এবং টাইডাল অ্যাকশন, জোয়ার ভাটার অ্যাকশন, এই তিনটা কারণে আসলে ডিপোজিশন ঘটে। তো এই ডিপোজিশনের ফলে বীজ তৈরি হয়। হ্যাঁ, এই বীজ, যেহেতু বীজের কথা আসলো, এখানে আমার একটু বক্তব্য আছে। সেটা হলো যে বাংলাদেশ এত ছোট একটা দেশ, তাই না, আর সেই কত বড় বড় সাগরের পারে অনেক বড় বড় দেশ আছে, কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য লংগেস্ট সি বিচ বাংলাদেশে। তাহলে সাগরের পারে এত বড় বড় দেশ, তাদের আসলে কি বিচ নাই? আসলে এখানে এই বিষয়টা বুঝতে হলে বিচের সংজ্ঞাটা বুঝতে হবে। বিচ হচ্ছে কি, বিচ হচ্ছে একদম কম ঢালু সম্পন্ন আস্তে আস্তে একটা বালুময় একটা জায়গা, যেখানে মানুষ সহজে নেমে আসলে গোসল করার জন্য একটা উপযুক্ত পরিবেশ। তো অন্য অনেক দেশে অনেক বড় সাগরের উপকূল থাকতে পারে, কিন্তু সেখানে হয়তো খাড়া পাহাড় আছে, কোথাও ঢাল আছে, কিন্তু এক দাগে এত বড় বড় জায়গা যেখানে এই একটা পলিময় একটা জায়গা, বালুকাময় একটা জায়গা এরকম নাই। তো সেই জন্য বাংলাদেশে একটা লংগেস্ট বিচ আসলে তৈরি হয়েছে। হ্যাঁ, আমি মনে হয় প্রশ্নটা যেহেতু রেইজ করতে পারছি, আপনারা প্রশ্নটা যদি বুঝতে পারেন, উত্তর আমার মনে হয় যে আপনারাই বের করতে পারবেন। তো বিচ তৈরি হয়, স্পিড তৈরি হয়। স্পিড কোনটা এখানে, এখানে এই যে স্পিড, এই সাগরের মাঝখানে লম্বা একটা রেখা এলো স্পিড। হ্যাঁ, তারপরে বারও অলমোস্ট একই জিনিস, এই যে সাগরের ভেতরে এই যে পানি আসছে, পানির গতি কমে গেছে, তো এখানে একটা বালুর একটা বার তৈরি হয়েছে, এটা হলো বার। তারপরে টম্বলও তৈরি হয়। টম্বলের ব্যাপারটা কি, এই যে একটা লম্বা জায়গা, এই দ্বীপ
দ্বীপটাকে স্থলের সাথে যুক্ত করছে। তো এটাকে টম্বলও বলা হয়। আমরা টম্বলের উদাহরণ কই পাই? আমাদের সাগরের ভেতরে সেন্ট মার্টিন যারা গেছেন দেখবেন এই সেরা দ্বীপের সাথে একটা সংযোগ তৈরি করছে। সেন্ট মার্টিন আর সেরা দ্বীপে একটা লম্বা একটা লাইন আসলে সংযুক্ত করছে, সেটা আসলে একটা টম্বলের একটা উদাহরণ। এরপরে ডেল্টা, ডেল্টা সম্পর্কে আপনারা জানেন যে দ্বীপ তৈরি করে, হ্যাঁ, সাগরের পাশে বয়ের আকৃতির দ্বীপ তৈরি করে মেরিনে ডিপোজিশনের ফলে। তো এই সামুদ্রিক সম্পদের গুরুত্ব আছে, এইসব বিষয়াদি আপনারা আমার মনে হয় পড়লেই পারবেন। ইকোনমিক ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট, কর্মসংস্থান হয়, তাই না? সমুদ্র সম্পদের অনেক কর্মসংস্থান হয়েছে। আর এই মেরিন যে সম্পদ তার কিছু থ্রেটও আছে। থ্রেটগুলা কি? ওভার ফিশিং, বেশি বেশি করে আমরা মাছ মেরে নিচ্ছি, দূষণ করতেছি, প্লাস্টিক বজ্র ফেলাচ্ছি। এই যে এত বেশি পরিমাণ প্লাস্টিক জমে গেছে যে কিছুদিন আগে স্যাটেলাইট ইমেজ গবেষণা করে দেখছে যে একটা বড় একটা দ্বীপ হয়ে গেছে প্লাস্টিকের সাগরের ভেতরে। এত বেশি প্লাস্টিক আমরা ফেলাচ্ছি সাগরের মধ্যে। তারপরে ক্লাইমেট চেঞ্জে একটা প্রভাব বিস্তার করে সাগরের সম্পদের উপরে, সম্পদ সেখানে ডিস্ট্রাকশন হতে পারে। তারপরে বাসস্থান কমে যাচ্ছে। সাগরের যে যে বায়োটিক জৈব যে আমাদের সম্পদ, সেটার উপরও আমরা হ্যাম্পার তৈরি করছি আমাদের বিভিন্ন ডিস্ট্রাকশনের মাধ্যমে, তাদের বাসস্থানকে ধ্বংস করার মাধ্যমে। আমরা তার থেকে যে আমাদের সম্পদ আহরণ করি সাগরের প্রাণীকুল থেকে, আমরা সেটা কিন্তু হারাবো বা হুমকির মুখে, কারণ আমরা সেটাকে ওভার এক্সপ্লয়েটিং করতেছি এবং সেটাকে ধীরে ধীরে নষ্ট করতেছি। যতদূর আমরা যে লাভবান হই, কি থেকে লাভবান হই? যে সাগরের যে জৈব যে উপাদান, সেগুলো থেকে মাছ এবং অন্যান্য প্রাণী থেকে যে আমরা উপকৃত হই, সেটা আমরা আমাদের হুমকির মুখে পড়ছে। তারপরে মেরিন রিসোর্স সম্পর্কে আরো অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে। মেরিন রিসোর্সের কতগুলো ক্যাটাগরিও করা হয়েছে, যে কি কি মেরিন রিসোর্স আমরা পাই। ফিশারিজ পাই, সামুদ্রিক শৈবাল পাই, তাই না? তারপরে বিভিন্ন স্তন্যপায়ী প্রাণী আছে যাদের থেকেও আমরা অনেক সম্পদ পাই সাগরের। আবার নন লিভিং যে কথাগুলো ইতিমধ্যেই বলা হয়েছে, যে মিনারেলস আছে, এনার্জি রিসোর্স আছে। এনার্জি রিসোর্সের এখানে একটু বলতে হয় যে এখন কিন্তু ওয়েবকে কাজে লাগায়ে, সাগরের ওয়েব, সেই ওয়েবকে কাজে লাগায়ে আমরা কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট আসলে করা সম্ভব হচ্ছে, হ্যাঁ। তো সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে মেরিন যে ডিপোজিশন হয় বিভিন্নভাবে, যেগুলো আপনারা পড়লে পারবেন। তো এস্চুয়ারি যে জিনিসটা কি, এই ব্যাপারটা কি? এই যে আগে চিত্রে দেখানো হয়েছে যে এই যে এখানে যে সাগরের ভিতরে নদী এসে যেখানে পড়ছে, যে মোহনা তৈরি করছে, সেটাই আসছে এস্চুয়ারি, হ্যাঁ। এই জায়গাটা হচ্ছে সেই এস্চুয়ারি। যাই হোক, এইবার আমরা মেরিন ডিপোজিশনের কিছু বৈশিষ্ট্য আছে কি কি, ওই যে এটা তো আগে আলোচনা করছি যে কি কি বিষয় আছে মেরিন ডিপোজিশনের, এবং মেরিন ডিপোজিশনের কি কি গুরুত্ব আছে। এই বিষয়গুলো এখানে কয়েকটা গুরুত্ব এবং কয়েকটা বৈশিষ্ট্য লিখে দেওয়া হয়েছে। এরপরে এই অংশ থেকে যে যে ধরনের প্রশ্ন থাকতে পারে, নিচের কোনটি জীবিত সামুদ্রিক সম্পদে, খুবই সহজ বিষয় যে কোনটা জীবিত, এর মধ্যে জীবিত কোনটা, ফিশ দেখলেই তো বোঝা যায়, তাই না? হুইচ প্রসেস ফ্রম বিচেস অ্যালং কোস্ট লাইন, আমাদের যে বীজগুলা তৈরি হয় কোন প্রসেসে, ডিপোজিশন, ইরোশন, টেকটনিকের ফলে নাকি আর্থকোয়াকের ফলে? আসলে ডিপোজিশনের ফলে আমাদের বীজগুলা তৈরি হয়, সাগরে ডিপোজিট করে, বালুগুলা ডিপোজিট করে করে সাগরে বীজগুলা তৈরি হয়। এরপরে কোরাল রিফ আর ইম্পর্টেন্ট, বিকজ কোরাল রিফ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে মেরিন যে লাইফগুলো আছে, সেই লাইফগুলাকে সে একটা বাসস্থানের একটা সংস্থান করে এই কোরালগুলা, এই কারণে সে গুরুত্বপূর্ণ। তো এরপরে যে জিনিসগুলো জানবো সেটা হলো ইকোলজি, ইকোসিস্টেম, বায়োম এটসেট্রা। ইকোলজি কি? ইকোলজি হচ্ছে যে ইকোসিস্টেম, বায়োম, এগুলা নিয়ে যে শাখা পড়ালেখা করে তাকে ইকোলজি বা বাস্তুবিদ্যা বলা হয়। এই শব্দটা ব্যবহার করেন আর্নেস্ট হেকেল, এই শব্দটা ব্যবহার করেন, তিনি একজন জার্মান, 1866 সালে তিনি এই শব্দটা ব্যবহার করছেন। এটি জীববিজ্ঞানের একটি শাখা, হ্যাঁ। এই ইকোলজিটা অধ্যয়নের মূল উদ্দেশ্য হলো যে ভারসাম্য রক্ষা করে এবং ডিপেন্ডেন্সি, আমরা যে পরিবেশের উপর ডিপেন্ডেন্ট, সেই বিষয়টা আসলে এই পাঠ থেকে আমরা বুঝতে পারি। আর এতে বায়োটিক এবং অ্যাবায়োটিক, অর্থাৎ জীব এবং অজীব, দুই বিষয় নিয়েই গবেষণা হয়। আর ইকোসিস্টেম কি, বাস্তুতন্ত্র কি,
এই যে আমাদের চারপাশে যে জীব এবং জড়, তাদের একে অপরের প্রতি নির্ভরশীল, তাদের এই নির্ভরশীলতার উপর ভিত্তি করে যে একটা ব্যবস্থা গড়ে ওঠে, হ্যাঁ, সেটা একটা ইকোসিস্টেম। অর্থাৎ জীব এবং জড়র যে পারস্পরিক নির্ভরশীলতা, তার উপর ভিত্তি করে যে একটা ব্যবস্থা গড়ে ওঠে, আমরা সেটাকে ইকোসিস্টেম বলবো। আর এখানে একটা এনার্জি ফ্লো আছে, অর্থাৎ ইকোসিস্টেমে যে যে বিভিন্ন উপাদানগুলো টিকে থাকার জন্য যে প্রাণীগুলো, একটা এনার্জির একটা ফ্লো আছে। অর্থাৎ একটা উপাদান আর একটা উপাদানের উপর নির্ভরশীল তার এনার্জি সার্কুলেশনের জন্য। তারপরে এখানে একটা চক্রও আছে আসলে। ওই যে আপনার চক্র আপনারা দেখছেন মনে হয় নিশ্চয়ই, যে একটা হলো উৎপাদক, তারপরে খাদক, আর একটা বিয়োজক, তাই না? এই একটা চক্র আছে, উৎপাদন করে একটা, খায় একটা, বিয়োজন করে অর্থাৎ ডিকম্পোজ করে একটা। হ্যাঁ, তো এইটা হলো ইকোসিস্টেম। ইকোসিস্টেমে বলা হচ্ছে যে বায়োটিক কম্পোনেন্ট আছে ইকোসিস্টেমে, অ্যাবায়োটিক কম্পোনেন্ট আছে। অ্যাবায়োটিক কম্পোনেন্ট এইগুলা, আর বায়োটিক কম্পোনেন্ট এইগুলা। উদ্ভিদ, প্রাণী, অণুজীব এগুলো বায়োটিক কম্পোনেন্ট। আলো, তাপমাত্রা, জল, বায়ু এগুলা অ্যাবায়োটিক কম্পোনেন্ট। এখন ইকোসিস্টেমে এনার্জি যে ফ্লো হয়, সে ফ্লোটা একমুখী, অর্থাৎ সূর্য থেকে উৎপাদন শুরু হয়, কিন্তু সূর্যে আর সে এনার্জিটা ফেরত যায় না। ওই সূর্যের যে এনার্জি সেটাই আসলে সার্কুলেশন হয়। অর্থাৎ প্রথম উৎস হলো, শক্তির উৎস হলো সূর্য। সেই শক্তি, সূর্য থেকে সঞ্চিত শক্তি ইকোসিস্টেমের বিভিন্ন যে উৎপাদক বিয়োজক তাদের মধ্যে সার্কুলেট হয়। তো সূর্য থেকে যে প্রথম উৎপাদন হচ্ছে এবং সূর্যে ফেরতও যাচ্ছে না, সেই জন্য এই যে শক্তির যে চক্র সেটাকে বলা হচ্ছে একমুখী চক্র। কারণ সূর্য থেকে আসতেছে কিন্তু সেটা সার্কুলেট করতেছে আর সূর্যতে ফেরত যাচ্ছে না, একমুখী চক্র। তো এই ইকোসিস্টেমটার প্রকার হলো কি, ন্যাচারাল হতে পারে আর হলো আর্টিফিশিয়াল হতে পারে। আমরা ফসলের ক্ষেতে যে ইকোসিস্টেম তৈরি করি, ফসলের ক্ষেতে চাষ করি, সেখানে নিচে ব্যাঙ থাকে, ব্যাঙাচি থাকে, অন্যান্য পোকামাকড় ফসলের উপর নির্ভর করে একটা ব্যবস্থা গড়ে ওঠে, তাই না? তো এটা আর্টিফিশিয়াল। তারপরে একটা পন্ড, অ্যাকুরিয়ামের মধ্যেও একটা ইকোসিস্টেম থাকতে পারে। একটা মাছ থাকে, সেই মাছের খাবার থাকে, মাছের মধ্যে গাছগাছালি থাকে, এটা একটা ইকোসিস্টেম। একটা পুকুরের আলাদা একটা ইকোসিস্টেম থাকতে পারে। হ্যাঁ, আর ন্যাচারাল কোনগুলো, একটা বড় বন, একটা নদীর ইকোসিস্টেম, সমুদ্রের ইকোসিস্টেম। যেমন উদাহরণ কি, নদীর ভেতরে কিন্তু জীব এবং জড় আছে, ওরা পারস্পরিকভাবে একে অপরের উপর নির্ভর করে একটা সম্পর্ক তৈরি করে, একটা ব্যবস্থা, তাদের জীবন পরিচালনার জন্য একটা ব্যবস্থা তৈরি করছে। এই ব্যাপারটা হলো ইকোসিস্টেম। তো ইকোসিস্টেম দুই রকম হতে পারে, একটা ন্যাচারাল ইকোসিস্টেম হতে পারে, একটা আর্টিফিশিয়াল ইকোসিস্টেম হতে পারে। তো ইকোসিস্টেমের স্ট্রাকচারে একটা প্রডিউসার আছে, একটা উৎপাদক, আর একটা কনজিউমার আছে, হ্যাঁ, আর একটা ডিকম্পোজার আছে। অর্থাৎ প্রডিউসার প্রডিউস করে, কম্পোজার সে খায়, আর ডিকম্পোজার ওই আবার সেই যে প্রডিউসার এবং কম্পোজার এই দুইটাকে আবার খেয়ে পচায়ে আবার মাটি বানায় ফেলে, হ্যাঁ, আবার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যায়, আবার সেখান থেকে নতুন প্রডিউসার এবং নতুন করে প্রডিউস করে, তার উপর ডিপেন্ড করে আবার অন্য কনজিউমাররা। হুম, তো এই হলো বিষয়, একটা 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 সার্কুলেশন। স্ট্রাকচারে তাহলে কি কি আছে? স্ট্রাকচারে তিনটা আছে, একটা প্রডিউসার উদ্ভিদ, তারপরে কম্পোজার যেটা তাকে খেয়ে বেঁচে থাকে, ওই প্রডিউসারের যে প্রোডাক্ট সেগুলো খেয়ে কম্পোজার বেঁচে থাকে, আর এই সবাইকে ডিকম্পোজ করে, পচায়, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি আর কি। তো এই হলো বিষয়। এবার হলো বায়োম নিয়ে কথা বলবো। বায়োম আসলে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চল যা জলবায়ু, মাটি, উদ্ভিদ ও প্রাণীর দ্বারা নির্ধারিত হয়। একটি বায়োমে অনেকগুলো ইকোসিস্টেম থাকতে পারে, কিন্তু সবগুলোর বৈশিষ্ট্য একই রকম হয়। অর্থাৎ বায়োম একটা ব্যাপক ব্যাপার যেখানে অনেকগুলো ইকোসিস্টেম থাকতে পারে। এখানে বলা হচ্ছে যে বায়োম হলো ছাতার মতো ধারণা, যার নিচে অনেকগুলো ইকোসিস্টেম থাকে। আর ইকোসিস্টেম হলো জীব এবং তাদের পরিবেশের সক্রিয় পারস্পরিক ক্রিয়া হচ্ছে ইকোসিস্টেম। আর ইকোলজি হলো এগুলো পড়ালেখার যে বিজ্ঞান, সেটা হলো ইকোলজি। তারপরে বলা হচ্ছে যে বায়োমের কতগুলো প্রকারভেদ আছে। ট্রপিক্যাল রেইন ফরেস্ট বায়োম, সাভানা বায়োম, ডেজার্ট মরুভূমির বায়োম, টেম্পারেট নাতিশীতোষ্ণ অঞ্চলের তৃণভূমির বায়োম, নাতিশীতোষ্ণ বনের বায়োম, তৈগা অঞ্চল, হ্যাঁ, তাইগা, তৈগা আমরা অনেক সময় লিখি তয়ৌকার
গয়াকার এভাবে করে লেখা থাকে, তাই না? তৈগা অঞ্চল, তারপর তুন্দ্রা অঞ্চল, প্রত্যেকটা বায়োমের বৈশিষ্ট্যগুলো আপনারা পড়বেন। হ্যাঁ, আর এই বিষয়গুলো ইন্টারমিডিয়েটের বই খুব সহজভাবে লেখা আছে, সেখান থেকে আপনারা এই বিষয়গুলো আসলে পড়লে আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং পাবেন। এরপরে ইকোসিস্টেম, বায়োম আর ইকোলজির একটা কম্পারিজন করছে, তিনটা আসলে আমাদের প্যাচ লেগে যায়, তো এদের মধ্যে একটা কম্পারিজন করে আসলে দেখানোর চেষ্টা করা হয়েছে যে কোনটা কি। তো এটা আপনারা একটু দেখবেন। যাই হোক, এই অংশ থেকে কি কি প্রশ্ন থাকতে পারে আপনারা যখন এটা হাতে পাবেন তখন এটা উত্তর করার চেষ্টা করবেন। হ্যাঁ, এখান থেকে কি কি প্রশ্ন থাকতে পারে বা কি ধরনের প্রশ্ন হতে পারে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, তো আপনারা এই প্রশ্নগুলো একটু দেখার চেষ্টা করবেন কি কি প্রশ্ন আছে। এইবার আলোচনা করব সয়েল প্রোফাইল নিয়ে, মাটির পার্শ্বচিত্র। হ্যাঁ, একটা মাটিকে এই যে পার্শ্বে এভাবে কেটে ফেলা হয়েছে, তো পার্শ্বচিত্র যদি এভাবে কাটা যায়, প্রধানত একটি সুগঠিত মাটিতে এরকম 5 ধরনের লেয়ার থাকে আসলে একটা সুগঠিত মাটিতে। তো একেবারে প্রথমে ও হরাইজন বলে, এটা অর্গানিক, তারপরে এ হরাইজন, বি হরাইজন, সি হরাইজন আর আর হরাইজন, একদম প্রথমে রক, তাই না? তারপরে সি হরাইজন, তার উপরের একটা স্তর। এখানে প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা কি কি বৈশিষ্ট্য, কোন স্তরে কি আছে সেটা আলাদা করে দেওয়া হয়েছে। তারপরেও আমি একবার বলার চেষ্টা করতেছি যে ও হরাইজনে, অর্গানিক হরাইজনে কি হয়, পচা পাতা, ডালপালা, জৈব হিউমাস এগুলা ও হরাইজনে জমা হয়। তারপরে এ যে হরাইজন, সে হরাইজনে আসলে সেখানে পচা জিনিস বা হিউমাসের একটা স্তর তৈরি করা। আর এই হরাইজনে কি হয়, এবং এই জৈব থাকে তার সাথে খনিজ মিশ্রিত থাকে, ওই যে ওটার সাথে খনিজ মিশ্রিত থাকে। আর বি হরাইজনে কি হয়, খনিজ পদার্থ বেশি থাকে, পানি ও লবণ শোষণ করে জমা হয়, খনিজ পদার্থ বেশি থাকে আর এখানে পানি এবং লবণ শোষণ করে যেটা, সেটা বি হরাইজনে আসলে জমা হয়। আর সি হরাইজনে কি, ভাঙা পাথর এবং শিলা থাকে। এই যে শিলা বলতেই মনে পড়ে গেল, আপনারা এই যে সাম্প্রতিক সময়ে যে সাদা পাথর, ভোলাগঞ্জ সাদা পাথর, সেখান থেকে কি নিয়ে গেছে, শিলা, সেগুলো কিন্তু শিলা। তো এই শিলাগুলোর উৎস কি, এই শিলাগুলার উৎস যে মেঘালয় যে প্লেট, মেঘালয় যে মালভূমি প্লেটু, এই মেঘালয় মালভূমি একটা সে নিজেই বিশাল বড় একটা শিলা, তার গঠন আসলে অনেক শিলা দিয়ে। তো মেঘালয় যে শিলা, মালভূমির যে শিলা, সেই শিলাগুলো ওই নদীর মাধ্যমে ক্ষয় হয়ে হয়ে আসে, ক্ষয় হয়ে হয়ে এসে কি করে, ওই পাথরগুলো ওই ভোলাগঞ্জে আসলে জমা হয়। জমা হয়ে হয়ে এখানে ওইরকম একটা ভূমিরূপ তৈরি করছে। তো এগুলা জানবেন কিন্তু আপনারা যে মেঘালয়ে কোন, মেঘালয় কিভাবে সেখান থেকে আসতেছে, কারণ সেটা একটা প্লেটু বা মালভূমি, সেখানে একটা পাথর সমৃদ্ধ মালভূমি, সেখানের পাথরগুলো বা শিলাগুলো ক্ষয় হয়ে হয়ে নদীর মাধ্যমে তীব্র বেগে আমাদের এখানে চলে আসে। তো এই যে বেসিক ব্যাপারগুলো কিন্তু জানবেন, যেগুলো সাম্প্রতিক সময়ে আলোচিত হচ্ছে এবং ভূগোলের সাথে রিলেটেড, তাই না? আর একেবারে নিচে হলো বেড রক। হ্যাঁ, এখানে মাটি তৈরি হয় না, এটা মাটির নিচের স্তর, এর উপর থেকে আসলে মাটি তৈরি হওয়া শুরু হয়। এরপরে কিভাবে কি কি ফ্যাক্টর কাজ করে সয়েল তৈরি হওয়ার ক্ষেত্রে, প্রথমে প্যারেন্ট রক লাগে। হ্যাঁ, প্যারেন্ট রক লাগে, একটা ক্লাইমেট লাগে, একটা মূল একটা রক লাগে একটা মাটি তৈরি হওয়ার জন্য। প্যারেন্ট একটা মূল যে একটা স্তর লাগে যেখান থেকে মাটিটার বেসমেন্ট, অর্থাৎ একটা শিলা লাগে, যেই শিলাটার উপর ভিত্তি করে মাটিটা হবে। তারপরে কি লাগে, ক্লাইমেট লাগে, একটা সুস্পষ্ট ক্লাইমেট ছাড়া মাটি আসলে ফর্ম করে না। টোপোগ্রাফিও একটা গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এইটার উপর নির্ভর করে যে সেখানের মাটি কিরকম হবে। তারপরে বিভিন্ন জীব লাগে, জীব ছাড়া নতুন করে হিউমাস হবে কি করে, মাটির স্তর কি করে বাড়বে।
আর অবশ্যই একটা সময় লাগে, যত বেশি সময় তত পরিপক্ক মাটি হয়। হ্যাঁ, তো মেজর সয়েল টাইপস, এই পৃথিবীর সয়েলগুলাকে এই এই কয়টা মেজর ভাগে ভাগ করছে, আপনারা দেখার চেষ্টা করবেন যে অঞ্চলও দেওয়া আছে যে এই ধরনের মাটি বিশেষত কোন অঞ্চলে পাওয়া যায় আর এই মাটিগুলো কি কারণে গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো আপনারা এখান থেকে দেখবেন। এরপরে বলা হচ্ছে যে বাংলাদেশে মাটির ধরন, এবার পৃথিবীর মাটির ধরন বলা হচ্ছে, এবার বাংলাদেশের মাটির ধরন। বাংলাদেশে আসলে এই মোটামুটি এই কয় ধরনের মাটি পাওয়া যায়, তবে কিছু কিছু সায়েন্টিস্ট বাংলাদেশের মাটিকে 14টা ভাগ করছে। তো আপনারা এই 14টা ভাগও যদি কেউ বেটার জানতে চান জানতে পারেন, তবে প্রকৃতপক্ষে বাংলাদেশের মাটিগুলোকে এই কয়টা ক্যাটাগরির মধ্যে ফেলে দেওয়া যায়। এবং এই মাটিগুলো কোথায় আছে, এই মাটিগুলোর বৈশিষ্ট্য কি, কোন কোন ধরনের ফসল ভালো হয়, এটা আপনারা একটু জানার চেষ্টা করবেন। হ্যাঁ, এই যেমন সিলেটের পাহাড়ি অঞ্চলের মাটি, সেখানে কি হয়, চা হয়, ফল ফলাদি ভালো হয় এবং বন অঞ্চল তৈরি হয়। এবং এটা পাহাড়ি মাটিটা আসলে লোহা এবং অ্যালুমিনিয়াম সমৃদ্ধ, তাই না? তারপরে যে কোস্ট লাইনের লবণাক্ত মাটি হবে, খুব স্বাভাবিক বিষয়। তারপরে বাদামি মাটি কোথায় দেখা যায়, ইট পাথর এই অঞ্চলে বাদামি মাটি দেখা যায়। তারপরে আর বেশিরভাগ মাটি আসলে বাংলাদেশের এই অ্যালুভিয়াল মাটি। হ্যাঁ, এটা হলো নদী তীর, পদ্মা মেঘনা নদীর তীর, এইসব নদী তীরে এই মাটিগুলো তৈরি হয়। আমাদের দেশটা আসলে পদ্মা মেঘনা যমুনায় 80% অংশ তৈরি করছে, তাই না? পলি জমা জমা করে করে, ওই যে বলে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, কারণ এই পদ্মা মেঘনা যমুনা পলি জমা করে আমাদের দেশের 80% অংশ আসলে গঠন করছে। এই জন্য আমার তোমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগান আসলে তৈরি হয়েছিল। তো যাই হোক, তো বেশিরভাগ হচ্ছে এই অ্যালুভিয়াল টাইপের মাটি। এখানে দুইটা প্রশ্নও রাখা হয়েছে, আপনারা এই প্রশ্ন দুটোও দেখবেন। হ্যাঁ, এই প্রশ্ন দুইটা আপনারা নিজেরা এটা একটু দেখবেন, যখন এটা পড়বেন তখন দেখবেন যে এই প্রশ্নগুলো খেয়াল করবেন। এরপরে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ প্লান্ট বায়োডাইভার্সিটি, আমাদের যে বিভিন্ন ধরনের গাছপালা আছে, জীববৈচিত্র্য আছে, তার ভৌগোলিক বন্টনটা কেমন, জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশনটা কেমন, সেই বিষয় নিয়ে কথা বলা হচ্ছে। হ্যাঁ, যে আমাদের যে প্ল্যান্টগুলোর ডিস্ট্রিবিউশনটা কেমন। তো এখানে যে বনভূমির প্রকারভেদ সহসাই চলে আসে, কিন্তু তার আগে যেটা বলে নেব সেটা হচ্ছে যে ফ্যাক্টরস অ্যাফেক্টিং প্লান্ট বায়োডাইভার্সিটি। প্ল্যান্টের যে বায়োডাইভার্সিটি, সেই বায়োডাইভার্সিটি কিছু ফ্যাক্টরসের উপর নির্ভর করে। ক্লাইমেট কেমন, ল্যাটিটিউড কত, উচ্চতা কেমন, সেই জায়গার মাটি কেমন, সে জায়গার হিউম্যান অ্যাক্টিভিটি কেমন, এই বিষয়গুলোর উপরে কোনো অঞ্চলের প্ল্যান্টের ডাইভার্সিটি কেমন হবে সেটা আসলে নির্ভর করে। এখন আমাদের দেশে যে বন অঞ্চলগুলো আছে, না সরি, এটা পৃথিবীর বিভিন্ন যে বন অঞ্চল আছে তার একটা বন্টন আসলে দেখানো হয়েছে, যে কোথায় কোন কোন ধরনের বন অঞ্চল আছে। হ্যাঁ, তুন্দ্রা বন অঞ্চল কোথায়, তৈগা কোথায়, মেডিটেরিয়ান কোথায়, তারপরে রেইন ফরেস্ট কেমন বন অঞ্চল, কোথায় পাওয়া যায়, তার আচার আচরণ কেমন, তার জলবায়ুর বৈশিষ্ট্য কেমন, এবং এই বন অঞ্চলের প্রধান কি কি গাছগাছালি রয়েছে, আর এখানে বায়োডাইভার্সিটি কেমন, এই বিষয়গুলো এই তালিকার মধ্যে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, আপনারা এই তালিকাটা ভালো করে দেখবেন। এরপরে গ্লোবাল ইনিশিয়েটিভ ফর প্রোটেক্টিং প্ল্যান্ট বায়োডাইভার্সিটি, এই যে প্ল্যান্ট যে বায়োডাইভার্সিটি এইগুলা প্রোটেক্ট করার জন্য পৃথিবীর যে আমরা যে বিভিন্ন কোপ করি, কনফারেন্স অফ পার্টিস করি, এরপরে বিভিন্ন যে সংগঠন আছে IUCN সহ বিভিন্ন সংগঠনগুলো, ওরা কি ধরনের ইনিশিয়েটিভ দিছে তার একটা তালিকা এই জায়গায় দেওয়া হয়েছে। প্ল্যান্ট বায়োডাইভার্সিটি রিজার্ভেশনের জন্য আমাদের বিশ্ব কি কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, কত সালে নিছে, তাদের প্রধান লক্ষ্য কি ছিল, এই বিষয়গুলো এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। কেমন? হ্যাঁ, আমি সবগুলো বলবো না, আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করতেছি, সবগুলা বলবো না, কারণ পেছনের দিকে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে, এগুলা আপনারা পড়ে দেখলে খুব ভালো মতো বুঝতে পারবেন। হ্যাঁ, আর আমি এর মধ্যে যেটা বলবো সেটা হলো
এই যে রামসার সাইটের কথা বলবো, তাই না? বাংলাদেশে আপনারা জানেন যে রামসার সাইটের কিন্তু অন্তর্ভুক্ত কিছু সাইট আছে বাংলাদেশে। রামসার কোন জায়গা, কত সালে হয়েছে, হ্যাঁ, এই এই বিষয়গুলো আপনারা জানবেন। এবং বাংলাদেশের কোন কোন এলাকা রামসার সাইটের আওতাভুক্ত, এই বিষয়গুলো আপনারা জানার চেষ্টা করবেন। এখন বাংলাদেশের যে ফ্লোরা বা উদ্ভিদকুল, সেই উদ্ভিদকুলকে কি করছে, কতগুলা ভাগ করছে। ম্যানগ্রোভ ফরেস্ট আছে, হ্যাঁ, তারপর ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট কোথায়? চিটাগং হিল ট্র্যাক্সে। চিটাগংয়ের 3 জেলার ভিতরে ট্রপিক্যাল এভারগ্রিন মানে চিরসবুজ বনভূমি আছে। তারপরে পাতাঝরা বন আছে বাংলাদেশে, তাই না? পাতাঝরা বন কোথায়? শাল বন, এই যে ভাওয়াল, গাজীপুরের এবং ওই অঞ্চলটার যে ভাওয়াল শালবন, সেই এলাকাটা পাতাঝরা। এরপরে সোয়াম্প ফরেস্ট আছে বাংলাদেশে। কোথায়? এখন তো সোয়াম্প ফরেস্টে সবাই আসলে ট্যুর করার জন্য যাচ্ছে। সিলেটের ওই এলাকাগুলোতে কিছু সোয়াম্প ফরেস্ট বা জলাভূমির ফরেস্ট আছে, যেটা বছরের একটা নির্দিষ্ট সময় পানির তলে থাকে, এর ধরনের ফরেস্ট আছে। আর একটা বলা হচ্ছে এগ্রিকালচার প্ল্যান্টস। আমরা যেমন শুধুমাত্র আমাদের যে উদ্ভিদকুল আছে, শুধুমাত্র এই বনই না, বিভিন্ন কৃষিভিত্তিক উদ্ভিদও আমরা আসলে চাষাবাদ আমাদের এখানে হয়ে থাকে, সেই কথাটা বলা হচ্ছে। তো বাংলাদেশের গভর্নমেন্ট আসলে তার কি কি নীতি নিছে এই তার ফরেস্টকে কনজার্ভ করার জন্য, প্রিজার্ভ করার জন্য। তো এখানে কতগুলা নীতি বলে দেওয়া হয়েছে। এই নীতিগুলো বাংলাদেশ সরকার আসলে নিছে। কেন? কারণ হচ্ছে সে চায় যে এই ফরেস্টগুলোকে রিজার্ভ করবে, সেই কারণে বাংলাদেশ গভর্নমেন্ট কিছু নীতি নিছে। এবং এই সেগুলা আসলে অনওয়ার্ড বলতে কি বোঝানো হচ্ছে, যেগুলো 1980-তে শুরু হয়েছে এবং এখনো চলমান। হ্যাঁ, এগুলো এখনো চলমান, এখনো 1980 সালে শুরু হয়েছে এবং অনওয়ার্ড, হ্যাঁ, এখনো চলমান। কোনটা আছে, কোনটা 1980-তে শুরু হয়েছে, কোনটা বন পলিসি কত হয়েছিল, একটা তালিকার মতো করে দেওয়া আছে। আপনারা এই তালিকাটা দেখবেন, হ্যাঁ, দেখি একটু মনে রাখার চেষ্টা করবেন। এইগুলো থেকে কিন্তু 2-1টা প্রশ্ন আসার চান্স আছে। এরপরে বাংলাদেশের শুধুমাত্র ফ্লোরা না, ফনা যে প্রাণীকুল, তা নিয়েও একটা আলোচনা রাখা হয়েছে। এইসব বিষয়ে দিয়ে আপনারা জানেন, তবে তারপরেও একবার দেখবেন যে আসলে যদি নতুন বাড়তি কিছু আসলে আপনাদের জানা হয় এর থেকে, আপনারা এখান থেকে একটু জানার চেষ্টা করবেন। এরপরে আমাদের যে ফ্লোরা এবং ফনা, এর আসলে থ্রেট কি? এর থ্রেট হলো আমাদের যে গাছগাছালি, সে ডিফরেস্টেশন হচ্ছে, পলিউশন হচ্ছে, তাই না? তারপরে ক্লাইমেট চেঞ্জ হয়ে আমাদের যে উদ্ভিদকুল এবং প্রাণীকুল, তারা অনেকগুলোই এখন এনডেঞ্জার্ড, আসলে হুমকির সম্মুখীন। তারপরে শিকারও একটা বিষয়, শুধুমাত্র যে ক্লাইমেটই বিরূপ করতেছে তা না, মানুষও শিকার করে আমাদের অনেক পশু পাখি এবং আমাদের যে বায়োডাইভার্সিটি, অ্যানিমেল বায়োডাইভার্সিটি, সেটাকে ডিস্ট্রয় করতেছে অনেকভাবে। তো এই কনজারভেশনেরও কিছু আসলে মেজারমেন্ট নেওয়া হচ্ছে। আমরা অনেক জায়গায় কি করতেছি, অনেক জায়গায় অভয়ারণ্য তৈরি করতেছি, তাই না? স্যাংচুয়ারি তৈরি করতেছি, আবার কোথাও কোথাও বিভিন্ন প্রোটেক্টেড এলাকা তৈরি করতেছি। তো সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রোটেক্টেড এলাকা তৈরি হয়েছে। আপনারা কোথায় বাংলাদেশে কতগুলো অভয়ারণ্য আছে, এই বিষয়টা যেমন জানবেন, একই সাথে জানার চেষ্টা করবেন যে বাংলাদেশের কোথায় কোথায় সংরক্ষিত অঞ্চল নতুন করে তৈরি করা হয়েছে, এই ব্যাপারগুলো আপনারা জানবেন। হ্যাঁ, তারপরে এই অংশ থেকে কি ধরনের প্রশ্ন থাকতে পারে তার একটা ওভারঅল তালিকা এখানে দেওয়া হয়েছে, যে এই অংশ থেকে কি কি ধরনের প্রশ্ন আসলে থাকার চান্স আছে, তার একটা তালিকা দেওয়া হয়েছে। তো আমি একটু পড়তেছি যে পদ্ম ও জল লিলি, ওয়াটার লিলি কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? এখন এই ওয়াটার লিলি, জল লিলি কথাটা বেখাপ্পা লাগতেছে। আসলে আপনাদের এখানে বলা হচ্ছে যে এই ইংরেজি বাংলা 2 ধরনের প্রশ্নই করতে। তো অনেক সময় এগুলা বাংলা লেখা অনেক কঠিন হয়ে যায়, তখন ওই গুগলের সাহায্য নিতে হচ্ছে যে ভাই তুমি আমার এটা একটু ট্রান্সলেট করে দাও। তখন ও এমনভাবে ট্রান্সলেট করতেছে, একটু ধরতে কষ্ট হচ্ছে। তো আমার ধারণা যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনারা অনার্স মাস্টার্স শেষ করেছেন, এই সব ডিসপ্যারিটিগুলো আপনাদের আসলে এগুলো আপনাদের খুব একটা বদার করবে বলে আমি মনে করি না। তো যাই হোক, বাংলাদেশের পদ্ম ও জল যে পদ্ম কোন ধরনের উদ্ভিদ উদাহরণ?
হ্যাঁ, এইটা আপনারা ওই উপরের আলোচনার ভেতরেই কিন্তু আছে। আপনারা যখন ভালো করে পড়বেন তখন কিন্তু এটা থেকে আপনারা এখনই তো মনে হয় আপনারা ধারণা থেকেই উত্তর করতে পারতেছেন, তাই না? তো এটাই আর কি, এই ধরনের প্রশ্নই থাকবে। আপনারা যদি ভালো করে পড়েন, একটা আন্ডারস্ট্যান্ডিং নেন, তাহলে পারবেন। আর কিছু প্রশ্ন আপনাদের কমন সেন্স থেকেই পারবেন, যেহেতু জিওগ্রাফিতে অনেকদিন পড়ালেখা করছেন, জিওগ্রাফি সম্পর্কে আপনাদের সাম্যক ধারণা আছে, তাই না? তো অনেক প্রশ্ন আপনারা সহসাই পেরে যাবেন, আপনাদের কমন সেন্স কাজে লাগে। কিছু প্রশ্ন আছে যেগুলা পড়ার জন্য আপনাদের আসলে বেটার আন্ডারস্ট্যান্ডিং দরকার। আর এখানে জিওগ্রাফারদের আসলে টক্কর, জিওগ্রাফারদের সাথে জিওগ্রাফারদের লড়াই। তো সেই জন্য সমস্যা কি, সেখানে সমস্যা হচ্ছে যে এইখানে জিওগ্রাফির নলেজ কার কত ভালো, এই লড়াইও কিন্তু একটা আছে, তাই না? যেহেতু সবাই ভূগোল সম্পর্কে জানেন, তো এখানে বেশি জানাটা জরুরি। বিভিন্ন ডিসিপ্লিনের হলে তখন আপনি হয়তো কোনো একটা সেক্টরে ভালো জানেন, সেটাতে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে। কিন্তু সবাই কিন্তু জিওগ্রাফি কম বেশি জানেন, সে তো আপনার সাথে আরেকজন যিনি জিওগ্রাফি জানেন তার সাথে আসলে টক্কর। সেজন্য একটা আন্ডারস্ট্যান্ডিং আনতে হবে, ভালো করে বুঝে বুঝে সব জিনিসগুলো আসলে আত্মস্থ করতে হবে। তারপরে বাংলাদেশের কোন বন উচ্চ জীববৈচিত্র্য চিরসবুজ গাছের জন্য পরিচিত? আমি চিরসবুজের কথাটা কিন্তু কিছুক্ষণ আগেই বলছি, হ্যাঁ, যে কোথায় চিরসবুজ গাছের জন্য আসলে আমাদের দেশে। তো এটা কিন্তু চিরসবুজ, এখানে অনেক বৈচিত্র্য আছে চিটং হিল ট্র্যাক্সে, তাই না? হ্যাঁ, এই ধরনের আন্ডারস্ট্যান্ডিং লেভেলের প্রশ্নও কিন্তু থাকবে। যাই হোক, এই জোয়ার ভাটার বিষয়টা আসলে আপনাদের সিলেবাসে নাই, কিন্তু এটা কিন্তু খুবই প্রাসঙ্গিক। জোয়ার ভাষার বিষয় থেকে প্রশ্ন আসবে আমার যতদূর ধারণা, এটা অনেক প্রাসঙ্গিক এবং এখান থেকে প্রশ্ন আসবে। সেজন্য সিলেবাসে না থাকলেও আমি এই বিষয়টা রাখছি। তো এই দেখেন এখানে একটা ভিডিও ফুটেজ, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, যদিও ছবি দিলে হয়তো এরকম ভিডিও দেখা যাবে না। দেখেন পৃথিবীতে কোথাও না কোথাও সবসময় জোয়ার হচ্ছে, কোথাও 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 সবসময় ভাটা হচ্ছেই, তাই না? কারণ কি? কারণ এই চাঁদটা সে মুভ করতেছে, ওর মুভমেন্টের ফলে সেই এলাকাগুলোতে জোয়ার হচ্ছে আসলে। আর যেখানে ওর নাই সেখানে ভাটা হচ্ছে। আবার এই জোয়ার যেখানে হচ্ছে তার উল্টা পাশে আর একটা জোয়ার হয়। হ্যাঁ, তো জোয়ার ভাটা আসলে বেসিকলি 4 ধরনের। একটা হলো স্প্রিং টাইড, একটা নিপ টাইড। হ্যাঁ, স্প্রিং টাইড, নিপ টাইড। তো যেখানটাতে এই জোয়ারটা হয় তার উল্টা পাশে আরেকটা জোয়ার সংগঠিত হয়। একটাকে বলে মুখ্য জোয়ার, আরেকটাকে বলে গৌণ জোয়ার। অর্থাৎ যে পাশে চাঁদ আকর্ষণ করতেছে সেই পাশে একটা জোয়ার হয়, আর যে পাশে উল্টা পাশে যেখানে আরেকটা জোয়ার হয়। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে ভাই তাহলে কাহিনী কি, এই উল্টা পাশে আরেকটা জোয়ার কেন হচ্ছে? এখানে তো চাঁদ আকর্ষণ করতেছে না। আসলে এই চাঁদ যখন আকর্ষণ করতেছে তখন এই পৃথিবীর কেন্দ্র ওই চাঁদের দিকে একটু আকর্ষিত হচ্ছে। সেই কারণে এই কেন্দ্র যেহেতু এই পৃষ্ঠের উপর একটা টান কাজ করে, তাই না? এই কেন্দ্রের এক পৃষ্ঠের উপর টান দিচ্ছে, তো যখন কেন্দ্রটা চাঁদের দিকে ঝুঁকে যাচ্ছে তার আকর্ষণ, তখন এইখানে আকর্ষণটা দুর্বল হয়ে যায়, কারণ কেন্দ্র চাঁদের দিকে ঝুঁকে গেছে। ঝুঁকে গেছে মানে সরে গেছে তা না, তার আকর্ষণ বল ওই চাঁদের দিকে কাজ করতেছে, যে কারণে এইখানে পৃথিবী পৃষ্ঠে আকর্ষণ কমে যায়, যার কারণে এইখানে সাগরের পানিটা আকর্ষণ কমে যাওয়ার ফলে উত্থিত হয়ে যায়, একটা জোয়ার তৈরি হয়। তো এটা হলো গৌণ জোয়ার, একটা মুখ্য জোয়ার, একটা গৌণ জোয়ার। আরো জোয়ার আছে ভরা কটাল, মরা কটাল। ভরা কটাল, ভরা কাটাল না কিন্তু ভরা কটাল। ভরা কটাল আসলে বিষয়টা এরকম যে যখন এই যখন এই চাঁদ এবং সূর্য ওরা একটা সরল রেখায় থেকে বড় করে আকর্ষিত করে তখন ভরা কটাল হয়। আর মরা কটাল কখন হয়? নিচে চিত্রটা দেখেন, যখন চাঁদ এইদিকে সূর্য এইদিকে, এখন কোন দিকে পৃথিবীর পানি উত্থিত হবে, জোয়ার হবে, একটা টান পড়েন হয়ে যায়, তখন সেখানে জোয়ারটা একটু স্থিমিত হয়ে যায়, সেটা হলো মরা কটাল।
একটা হলো ভরা কটাল, যেখানে ওরা একই প্যারালালে থাকে, আকর্ষণটা বেশি হয়। আরেকটাতে কি হয়, ওরা প্যারালালে না থাকে, এরকম কৌণিকভাবে থাকে সমকোণে, যার কারণে আকর্ষণটা কমে যায়, জোয়ারের প্রভাব কমে যায়। হ্যাঁ, তো এই বিষয়গুলো আপনারা আরো ভালো পাবেন ওই ইন্টারমিডিয়েটের বইয়ে। সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা নামে আলাদা একটা চ্যাপ্টার আছে, সেখানে আপনারা আরো ভালো করে পাবেন। তো যাই হোক, এখানে কিছু কথা লেখা হয়েছে, এগুলা নিয়ে একটু বলবো। সেটা হলো যে এই 5:14 এর মানে কি? 5:14 মানে হলো এই পৃথিবীর জোয়ার ভাটার ক্ষেত্রে সূর্যের আকর্ষণ যদি 5 ইউনিট হয়, চাঁদের আকর্ষণ আরো বেশি, 11 ইউনিট, অর্থাৎ চাঁদের আকর্ষণ বেশি। 4 ধরনের জোয়ার ভাটা আছে। এখানে যেটা বললাম কটাল না, আসলে সেই শব্দটা কিন্তু কটাল, নট কাটাল। হুম। তারপরে আবার কি বলা হচ্ছে, তারপরে আবার বলা হচ্ছে যে, একটু আমি এটা ইরেজ করে নেই। তারপরে আবার বলা হচ্ছে যে 52 মিনিটসে একটা বিষয় আছে, অর্থাৎ পৃথিবীর, মনে করেন যে কক্সবাজারে আজকে আপনি কক্সবাজার বেড়াইতে গেলেন, আজকে যদি 8টার সময় জোয়ার হয়, ঠিক আছে, সকালবেলা 8টার সময় জোয়ার হয়, কালকে যায় দেখবেন যে 8:52 সময় জোয়ার হয়েছে, অর্থাৎ 52 মিনিট করে আগায় যায়, জোয়ার পিছায় যায় 8:52। পরের দিন যায় দেখবেন কি ওই 8:52 সাথে 52 মিনিট যোগ করে যে সময় হবে সেই সময়টাতে ওইখানে জোয়ার আসবে। তো আপনারা জিওগ্রাফার হিসাবে এই বিষয়গুলো মনে হয় মোটামুটি জানেন, আমি আর একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। তারপরে আপনারা দেখবেন যে জোয়ার ভাটার সময়সূচি পাওয়া যায়, যে ক্যালকুলেশন করে মেজারমেন্ট করা যায়, আজ থেকে 10 বছর পরে অমুক দিন, বা আপনি মনে করেন 1 মাস পরে যাবেন কক্সবাজার, তা আপনি দেখতে পারেন যে কোন সময় জোয়ার আসবে, আমি কোন সময় সাগরের বিচে যাব। তো এই ক্যালকুলেশন করে এরকম 52 মিনিট করে ক্যালকুলেশন করে 10 দিনের পরেরও অ্যাজাম্পশন করা যায় যে কখন জোয়ার আসবে, কখন ভাটা হবে। তো 52 মিনিট করে জোয়ারের সময় আগায় পিছায়। আর জোয়ারের একটা জোয়ার শুরু হলো, তার 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা শুরু হবে। আর একটা জোয়ারের পরে আবার আরেকটা জোয়ার কখন আসবে, তাহলে ওই যে ভাটা আবার 6 ঘন্টা 13 মিনিট, তাহলে 6 ঘন্টা 13, একটা জোয়ারের 6 ঘন্টা 13 মিনিট পরে ভাটা, ভাটার 6 ঘন্টা 13 মিনিট পরে আবার জোয়ার, তার মানে 12 ঘন্টা 26 মিনিট পরে আবার নতুন একটা জোয়ার আসবে। অর্থাৎ দুইটা জোয়ারের মাঝখানে গ্যাপ হলো 12 ঘন্টা 26 মিনিট, দুইটা ভাটার মাঝখানে গ্যাপ 12 ঘন্টা 26 মিনিট, একটা জোয়ার একটা ভাটার মাঝখানে গ্যাপ 6 ঘন্টা 13 মিনিট। আর সাগরের ভেতরে, মানে সাগরের ভেতরের দিকে জোয়ারের উচ্চতা সর্বোচ্চ 1.5 মিটার হয়, কিন্তু সাগরের তীরে অর্থাৎ সি বিচের দিকে জোয়ারের উচ্চতা 3 থেকে 4 মিটার পর্যন্ত হতে পারে। আর জোয়ারের বান কাকে বলা হয়? জোয়ারের বানের ইংরেজি হলো টাইডাল বোর। জোয়ারের বান যখন ওই অমাবস্যা বা পূর্ণিমার সময় বেশি আকর্ষণের ফলে ওই জোয়ার উতলায়ে নদীর ভেতরে বেশি করে চলে যায় এবং বিভিন্ন খাল বিল দিয়ে যখন লবণাক্ত পানি ঢুকে পড়ে, ওই কন্ডিশনটাকে জোয়ারের বান বলা হয়, টাইডাল বোর বলা হয়। হ্যাঁ, তো এইগুলো ছিল আজকের বিষয়। এরপরে এই সিলেবাসে নেই কিন্তু প্রাসঙ্গিক, আমি আজকে প্রাকৃতিক ভূগোলের যে অংশ সেটা মোটামুটি শেষ হলো, আমরা সামনের দিন থেকে মানবিক ভূগোলের অংশগুলো পড়বো, তাই না? তো প্রাকৃতিক ভূগোলের যে অংশ আমি যেগুলা আলোচনা করা দরকার ছিল কিন্তু সিলেবাসে নাই, আলোচনা করতে পারিনি, কিন্তু আমার মনে হয় যে আপনাদের জানা দরকার। তার মধ্যে 1 নম্বরে আপনারা রাখবেন যে নদীর সঞ্চয়জাত ক্ষয়জাত ভূমিরূপ আপনারা জানবেন, কি কি সঞ্চয় করে কি কি ক্ষয় করে। তারপরে যে আজকে জোয়ার ভাটা সম্পর্কে আরো ভালো করে জানবেন। তারপরে সবগুলো সমুদ্র স্রোত নিয়ে কিন্তু বলার সুযোগ হয় নাই, সেগুলো আপনারা ভালো করে জানবেন। ও আরেকটা বিষয় বলি, যদিও এই বিষয়টা হয়তো আরো আগে বলা যেত, সমস্যা নাই, এখনো খুব যে দেরি হয়ে গেছে তা না। আপনারা ইন্টারমিডিয়েটের বই, 9-10 বই এগুলো তো সংগ্রহ করছেন, তাই না? এর সাথে আর কি লাগবে? এর সাথে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে আগের বছরগুলোর যে লিখিত পরীক্ষা হয়েছে ভূগোলের, যে সাবজেক্টিভ পরীক্ষা হয়েছে, এর আগে তো প্রিলিমিনারি এরকম হয় নাই ভূগোলের, তাই না? তো যে সাবজেক্টিভ পরীক্ষাগুলো হয়েছে তার লিখিতর প্রশ্নগুলো আপনারা সংগ্রহ করার চেষ্টা করবেন। ওই প্রশ্নগুলোতে কি কি প্যাটার্নের প্রশ্ন আসে, কি কি ধরনের
প্রশ্ন আপনি গ্যাপ দেখার চেষ্টা করুন, আপনি আর কি কি জানেন না। কারণ ওরা আসলে যে লিখিতর যে সিলেবাস ওটা কিন্তু টার্গেটেড, তাই না? আপনি আমার মনে হয় বুঝতে পারতেছেন যে যে লিখিতর যে সিলেবাস, লিখিতর যে প্রশ্ন, ও কোন জায়গা থেকে আসছে সেই জায়গাগুলো যদি আপনি আয়ত্তে আনতে পারেন তাহলে কিন্তু প্রিলির জন্য, এমসিকিউর জন্য আপনার জন্য সুবিধাজনক হবে, তাই না? তা আপনারা আগের বছরের যে লিখিত পরীক্ষার প্রশ্নগুলো, হ্যাঁ, বিভিন্ন বিসিএস এর ভূগোল বিষয়ের যে লিখিত পরীক্ষা সাবজেক্টিভ সেগুলা কারেকশন করবেন। হ্যাঁ, প্রশ্নগুলা কারেকশন করে সেগুলা সলভ করার চেষ্টা করবেন, কোন কোন জায়গা থেকে আসছে সেগুলা, সেইখান থেকে আপনারা এমসিকিউ গুলো পড়ার চেষ্টা করেন, দেখবেন অনেকটাই আসলে ইন্টারমিডিয়েটের সাথে মিলে। তারপর আপনারা দেখবেন যে আর কি কি আমার জানা দরকার, ওইখানে অনেকগুলো টিকা আসে, কোন কোন টিকা আমার বেশি করে জানা দরকার। আর একটা বিষয় যেটা করবেন সেটা হলো যে অনার্স প্রথম বর্ষে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পড়ানো হয় সেখানে প্রথম বর্ষে প্রাকৃতিক ভূগোলের এবং মানবিক ভূগোল দুইটা স্বতন্ত্র আলাদা বিষয় আছে। তো সেই বিষয়গুলোতে এক কথায় উত্তর টাইপের অনেক প্রশ্ন থাকে। আপনারা এই বইগুলো বিভিন্ন বন্ধু বান্ধবের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং ওই প্রাকৃতিক ভূগোল পরিচিতি, ভূগোল ও পরিবেশ পরিচিতি একটা কোর্স, তার সাথে প্রাকৃতিক ভূগোল এবং মানবিক ভূগোল দুইটা অংশ আছে। তো প্রাকৃতিক ভূগোল মানবিক ভূগোলের ওই বইগুলো সংগ্রহ করে ওইখানে এক কথার কি কি ধরনের উত্তর থাকে সেইগুলা আপনারা একটু সংগ্রহ করে একটু দেখতে পারেন, সেগুলো একটু পড়তে পারেন। এটা আপনাদের জন্য আরো বেশি আমার মনে হয় যে উপকারে আসবে। যাই হোক, আজকে এই আলোচনা ছিল, একটু দ্রুত গেছি, ভাবছিলাম যে বড় করে ক্লাস নিব, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বরং এই বিষয়গুলো খুব বেশি আলোচনা, কিছু বিষয় আছে যেগুলো আলোচনা করা যেত, কিন্তু আমার মনে হয় যে আপনারা পড়লেই সহজে বুঝতে পারবেন সেগুলা। আর নতুন করে আলোচনা করে আমি শুধু শুধু সময় ক্ষেপণ করতে চাইনি। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।